চোখের সামনে নিজের স্বামীর সাথে অন্তরঙ্গ অবস্থায় তারই ফুফাতো বোনকে দেখতে হলো, তা আবার আমাদেরই শোবার ঘরে। কি বীভৎস সে দৃশ্য! এহেন দৃশ্য দেখে ফুল যেন ঝড়ো বস্তুর ন্যায় কাঁপতে লাগলো। কিন্তু ভেতরে থাকা দুজন নরনারীর যেন কোনো হুঁশ জ্ঞানই নেই, যে কখন মেয়েটা দরজা খুলে দেখলো সব। হঠাৎ দমকা হাওয়া বইল, বাইরের বাতাসে দালানের দরজাটা নড়ে চড়ে উঠল। বিছানায় একে অপরের সাথে লেপ্টে থাকা দুজন তাকালো দরজার দিকে। আহসান পাটোয়ারি দেখলো তারই সহধর্মিণী চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে আর নিঃশব্দে চোখের পানি ফেলছে। কিন্তু সে সেদিকে খেয়াল না দিয়ে আবারও নিজের কাজে মত্ত হয়ে উঠল। ফুল শাড়ির আঁচল খামচে ধরে দরজাটা আগের মতোই ভেজিয়ে দিল। পাথরের ন্যায় চলছে মেয়েটা, বুকে এক চাপা কষ্ট অনুভব করছে তার। স্বামী নামক ব্যক্তিটা তারই চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে তারই রুমে ঢুকেছে, কিন্তু উনি দেখলো যে সমস্তটা সে দেখেছে। তারপরও ওনার মাঝে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। কেন মানুষ অপরাধ বোধে ভোগে না? তাদের কি অনুশোচনা হয় না? কাউকে ঠকানোর অনুশোচনা? হয়তো হয় না, তাই তো এত কারাবার। নিচতলায় নামতে একজনের সাথে ফুল ধাক্কা খেল। সম্পর্কে তিনি ফুলের বড় জাহন, নাম মেহেরুন। স্বামী গত হয়েছেন বছর তিনেক আগেই সড়ক দুর্ঘটনায়। সে থেকে এই সংসারে মাটি কামড়ে তিনি পড়ে আছেন, নিঃসন্তান তিনি। মেহেরুন ফুলকে আগাগোড়া তাকিয়ে দেখলেন। বেশ ফর্সা গায়ের রং। অন্ধকারে ও যদি এই মেয়েটাকে দাঁড় করানো হয়, মনে হয় ওর আলোতেই চারদিক আলোকিত হয়ে উঠবে। গায়ে যেন গোলাপের সুবাস। ওর সবচেয়ে আকর্ষণ ওর নীলাভ চোখের মণি। চুল হাঁটুর নিচ অব্দি ছাড়িয়ে গিয়েছে মেয়েটার। চুলের গোছা দেখলেই যেন শান্তি। বয়স বেশ অল্প, 15 আর 16-র মাঝামাঝি। সব দিক থেকে যেন মেয়েটা স্বয়ংসম্পূর্ণ। এই যেন সত্যিকারের জীবন্ত এক ফুল। কিন্তু চাঁদের গায়েও যেমন দাগ থাকে, তেমনি এই ফুলের জীবনও হয়েছে। আর তা হয়েছে ভুল মানুষের নজর তার ওপর পড়ার জন্য। ফুল মাথা নিচু করে নজর লুকিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর শাড়ির আঁচলে বারবার নিজের বাঁ হাতটা ঢাকছে। মেহেরুন গলা খাকারি দিয়ে ফুলকে বললেন, কি লুকাইতাছো ফুল? ফুল সেভাবেই তাকিয়ে আমতা আমতা করে বলল, তেমন কিছু না বড় ভাবি। মেহেরুন ফুলের বাঁ হাতটা ধরে শাড়ির আঁচলটা সরাতেই দেখল চাবুক মারার দাগ জলজল করছে ফর্সা হাতে। মেহেরুন কর্কশ কণ্ঠে বলল, আর কতকাল মায়ের খাইতে থাকবা ফুল? এ সংসারে তোমার মতো ফুলের শোভা পায় না। কেন সহ্য করতাছো এসব? ফুল শান্ত ভঙ্গিতে বলল, উনি স্বামী বলে। মেহেরুন আবারও বলল, কোন স্বামী? যে স্বামী তোমারই শোবার ঘরে অন্য মাইয়া নিয়ে ফুর্তি করতাছে, সে স্বামী? ফুল ছলছল চোখে তাকালো বড় জায়ের দিকে, বলল, আপনি জানতেন বড় ভাবি? তুমি যখন দরজা খুলছো হের আগে থেকেই জানি। ফুল আর কিছু বলল না, চুপ করে রইল। ওর চুপ করে থাকা দেখে মেহেরুন বললেন, তোমার আবার মারছে কেন আজকে? ফুল সেভাবেই পূর্বের ন্যায় উত্তর দিল, রোজ যে কারণে মারে সে কারণে, যৌতুকের টাকার জন্য। আব্বার কাছ থেকে আইনা দিতাম। মেহেরুন ভ্রু কুঁচকে বলল, আর তুমি আইনা দিবাও? ফুল দুপাশে মাথা নেড়ে বলল, আব্বার আর কোনো সম্বল বাকি নাই আমারে দিতে দিতে। যে কয় বিঘা জমি আছিল ওইটাও তো বিয়ার সময় বেচলো। আমগো ঘর ভিটা ছাড়া যে আর কিছু নাই। আমি মরলে মরুম, কিন্তু আব্বার উপর আর চাপ দিতে পারবো না। মেহেরুন ফুলের হাত ধরে টেনে ধরে বলল, চলো আম্মারে কইবা ওনার পোলার সব কীর্তি কাণ্ডর কথা, চলো। মেহেরুন নিচতলায় শাশুড়ির রুমে গেল। জামেলা বেগম, ফুলের শাশুড়ি, পায়ের উপর পা তুলে পান চিবুচ্ছেন আর রেডিওতে খবর শুনতেছেন। দুই বউকে এ সময় নিজের রুমে তিনি আশা করেননি। ওদের থেকে ভ্রু কুঁচকে ফেললেন তিনি। পানের চিবুক মেঝেতে ফেলে বলল, এই ঘরে কিল্লাই আইসো, কি দরকার? মেহেরুন ফুলকে ইশারা করলো। ফুল শাড়ির আঁচল টেনে ঘোমটার আড়ালে থেকে শাশুড়িকে বলল সবটা। জামেলা বেগম ছেলের এমন কুকীর্তি শুনেও যেন ওনার ভাবমূর্তি পরিবর্তন হলো না। উনি উল্টো তেতে উঠলেন, আমরা জমিদার বংশ, আর আমার পোলায় আহসান হেই বংশের আলো। জমিদারের এমন একটু একটু বিনোদন করেই থাকে, এইটা দোষের কিছু না। আর তুই যে এবাড়ির বউ হইয়া ঢুকছত, এইটা দেখলেই তো আমার গা জ্বলে। সাদা চামড়া দেখাইয়া আমার পোলারে বশ করছত। এখন আমার পোলায় নিজের ভুল বুঝতে পারছে। 2 বছর হইছে তোরে বিয়া করছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলি না। মরস না কেন? আর টাকা পয়সার কথা তো সকালেও তোরে কইলো আমার পোলায়। কই ওইটা? বইয়ের দায়িত্ব পালন করতে পারস না, আবার ন্যায় বিচার চাইতে আইছত।
ফুল তৎক্ষণাৎ মুখ ফসকে একটা জবাব দিয়েই দিল, বাপের বাড়ি থেকে টাকা আনলে কি বইয়ের দায়িত্ব পালন করা কয় ওইডারে? আপনি মা হইয়া কি কইরা এই নোংরামিরে প্রশ্রয় দিতাছেন? তখন এক পুরুষালী কণ্ঠের আওয়াজ শোনা গেল, ফকিনের বাচ্চা, আমার মায়ের মুখে মুখে কথা বলস? তোর সাহস তো কম না। বলে আহসান নিজের কোমরের থেকে বেল্টটা ছাড়িয়ে নিয়ে সে বেল্ট দিয়ে ফুলের গায়ে একের পর এক আঘাত করতে লাগলো। মেহেরুন বাধা দিতে এলে তাকেও আহসান পাটোয়ারি ধাক্কা দিয়ে ফেলল। মিনিট চারেক পর নিজে ক্লান্ত হয়ে আহসান পাটোয়ারি থেমে গেলেন, কিন্তু এ মেয়েটা এতক্ষণ পর্যন্ত একটা টু শব্দটাও করেনি। মেহেরুন এগিয়ে এসে ফুলকে ধরল। মেয়েটার গায়ে উজ্জ্বল হয়ে আছে এ মারার দাগ। এ ফুলের গায়ে যে আঘাত করলো মেহেরুন মনে মনে তাকে হাজারটা বৎসনা দিতে থাকলো। ফুলকে সেখান থেকে নিয়ে গেল। আহসান পাটোয়ারি মায়ের দিকে তাকালেন। তিনি হাসি হাসি মুখে আরো একটা পান মুখে গুজেছেন। আহসান পাটোয়ারি নিজের রুমে গেল। ফুলকে মেহেরুন মলম লাগানোর জন্য নিতে গেলেই ফুল তাতে বাধা দিল, বলল সে রুমে যাবে, এসবে তার এখন আর কিছুই হয় না, সয়ে গিয়েছে সবটা। ফুল রুমে এলো, দেখলো বিছানাটা বেশ এলোমেলো, তার স্বামীর শার্টটাও এলোমেলো হয়ে নিচে মেঝেতে অবহেলায় পড়ে আছে। উনি হয়তো ইচ্ছে করে এসব চিহ্ন রেখে গিয়েছেন যাতে করে ফুল ভুলতে না পারে একটু আগে এ ঘরে তিনি অন্য নারীতে মত্ত ছিলেন। কিছুক্ষণ পর আহসান পাটোয়ারি এলেন, পরনে তার প্যান্ট, লম্বা চওড়া বেশ উনি, বয়স 38 বছর। সে আর চোখে মেঝেতে বসে থাকা ফুলের দিকে তাকিয়ে গোসল ঘরের গেল। ফুল তাকালো গোসল ঘরের বদ্ধ দরজার দিকে। সেদিকে তাকিয়ে মেয়েটা তাচ্ছিল্যের সহিত মনে মনে নিঃশব্দে বলল, অবৈধ সম্পর্কের জন্য আবার গোসল করে নিজেকে পবিত্র করার কত চেষ্টা, অথচ পবিত্র সম্পর্ককে নিজে পায়ে পিষে রেখে গিয়েছে। আহা মানুষ, কি নিদারুণ তাদের বিচার ক্ষমতা। বিকাল হয়ে এসেছে, সূর্যের আলো চারদিক থেকে আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। ফারবিন বেগম ছেঁড়া কাপড়ের আঁচল মাথায় দিয়ে রেখেছেন। স্বামী আসবে তার ঘরে এখনই, কিন্তু হাঁড়িতে নেই ভাত। খুদ দিয়ে আজ যাও রান্না করেছে শুধু, দুপুরের ভাতও খাননি তিনি, অন্যদের ভাগে কম পড়বে বলে। মা! ছেলের গলার আওয়াজে ফারবিন বেগম তাকালেন সেদিকে। দেখলেন উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটা মাঠের রোদে পুড়ে কি কালো দেখাচ্ছে। ছেলেটার বয়স সবেমাত্র 12, কিন্তু ঘরের খাবার জোগাড় করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তার উপর মেয়ে শ্বশুর বাড়িতে যৌতুকও তো দিতে হবে, তাই ছেলেকেও কাজে দিয়েছেন অকালে। ফারবিন বেগম দৌড়ে গিয়ে ছেলের হাত থেকে কোদালটা নিয়ে বলল, বাপ আমার, যা গোসলটা কইরায়, তোর বাপেও আইব অনেক, হের ফরে আমরা সবাই একলগে খাইতে বসমু। ওদের একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, মুলির বেড়া সে ঘরের, একটাই রুম সে ঘরের, শুধু মাঝখানে একটা কাপড় দেওয়া। এপাশে ফুল থাকাকালীন পাটির এ প্রান্তে ঘুমাতো ফুল, আর অপর প্রান্তে ফয়সাল ঘুমাতো। আর কাপড়ের এপাশে তাদের আব্বা আম্মা। ওদের ঘরটার পাশে একটা বড় ফসলের মাঠ আছে। ঘরের দক্ষিণ পাশে একটা খাল আছে, সে খালে তারা দুইটা পাথর খণ্ড দিয়ে ঘাট করেছে, সেদিক দিয়ে তারা গোসল করে। ফয়সাল গোসলে গেল। এরই মাঝে করিম আলী হুড়মুড়িয়ে এসে বসে পড়লেন উঠোনে। ওনার পরনের লুঙ্গিটাতে বেশ মাটি আর ময়লা জমেছে ভীষণ। একটা খলি ওড়াটা পাশে রেখেই মাথায় হাত দিয়ে বসে রইলেন। স্বামীর অবস্থা দেখে ফারবিন বেগম দৌড়ে এসে স্বামীর পাশে বসে বলল, ও ফুলের বাপ, কি হয়েছে? কন্যা ক্যারে, কি হয়েছে? স্ত্রীর গলার আওয়াজ শুনে করিম আলীর চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। ওনার কান্না দেখে ফারবিন বেগম একটু জোরে বললেন, ও ফুলের বাপ, কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? কি হয়েছে কন? মায়ের এমন কণ্ঠ শুনে ফয়সালও গোসল রেখে আধ ভেজা অবস্থায় এসে বসলো মায়ের পাশে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে সে। করিম আলী নিজের দুহাতে চোখের সামনে তুলে ধরে বললেন, এই দুইটা হাত দিয়ে আমার ফুলের আমি কত কষ্ট কইরা বড় করছি। ওর কষ্ট হইব দেখা রাত দিন একাকার কইরা মালির কাম করছি। আমার চাঁদের মতন মাইয়ারে আইজ আবারও নাকি মারছে জমিদারের ছেড়ায়। আমি কোনোদিন আমার ফুলের একটা ধমক দেই নাই ফারবিন। ফারবিন বেগম স্বামীর মুখে একথা শুনে তিনিও কাঁদতে বসে গেলেন। আক্ষেপের সুরে বললেন, আজ কত মাস হইলে একটু দেখলামও না আমার ফুলেরে। আল্লাহ কেন এত আগুন রূপ দিল আমার ফুলেরে? এ রূপই কাল হয়ে দাঁড়াইল আমার ফুলের। আমার নিষ্পাপ ফুলের গায়ে কাটা বিন্দাইল তারা। ফয়সালও মায়ের পাশে বসে কাঁদছে। বোনকে তারও ভীষণ মনে পড়ে। সেদিন গিয়েছিল সে তার আপুকে দেখার জন্য,
কিন্তু ওগো বাড়ির দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাকে। এদিকে ফুল ছাদে উঠেছে শুকাতে দেওয়া জামা কাপড় নেওয়ার জন্য। আকাশের দিকে তাকালো মেয়েটা ভীষণ আক্ষেপ নিয়ে। গোদলের রক্তিম শিখা যেন তার গায়ের ক্ষতর মতোই জ্বলজ্বল করছে। মেয়েটার রূপে যেন সারা ছাদটায় খাকা করছে, কিন্তু মেয়েটা এক ধ্যানে সে গোদলের রক্তিম শিখার দিকে তাকিয়ে আছে। নিজের অন্ধকার ঘেরা জীবনে একটুখানি এমনই আলোর আশায়। 1983 সাল, মুক্তিযুদ্ধের পর দুর্ভিক্ষ লাগলো দেশে, কত পরিবার নিঃস্ব হয়ে গেল, মানুষ না খেতে পেয়েও মরল। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের অবস্থাও ছিল তখন দুর্বিষহ। গায়ের মানুষদের ছিল অবহেলিত জীবনযাপন, কোনো মতে মুখে অন্ন জোটাতো তারা। সেরকমই এক পরিবার হলো করিম আলী পরিবার। অবশ্য ওনার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধে এ গায়ের অনেকে অংশগ্রহণ করেছিলেন। কাকশিয়ালী নদীর তীরে অনেক সাধারণ মানুষও মুক্তিযোদ্ধাকে পাক হানাদার বাহিনীরা হত্যা করেছিল। এখানকার মানুষের জন্য তা ছিল এক অতৃপ্তিদায়ক স্মৃতি। চারদিকে ভোরের আলো ফুটে উঠেছে। করিম আলী হাতে একটা কাঁচি আর ওড়া নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লেন। তিনি একটা ফুলের বাগানে মালির কাজ করেন। অবশ্য একসময় বাগানটা তারই ছিল। মেয়েটার বিবাহের সময় তিনি তা বিক্রি করেছিলেন। মেয়ের সুখের জন্য নিজের শেষ সম্বল খুইয়েছেন, কিন্তু সে সুখ আর হইল না কোনো কালই। বাড়ি থেকে বের হলেই বিশাল এক ফসলের মাঠ। এদিক ওদিক তাকালে শুধু নানা রকম ফসল। ক্ষেতের আইল, দুইটা ক্ষেতের মাঝখানে হাঁটার জন্য সরু রাস্তার মতো অংশ দিয়ে কাঁধে ওরা নিয়ে হেঁটে চলেছেন। পেছন থেকে দৌড়ে দৌড়ে গলা ছাড়িয়ে ডাকছেন ফারবিন বেগম, ও ফুলের বাপ। করিম আলী ঘাড় ঘুরিয়ে দাঁড়ালেন। ফারবিন বেগম ওনার হাতে কাপড় দিয়ে মোড়ানো একটা পুটলি দিয়ে বললেন, আজ তো সন্ধ্যায় ফিরবেন, এতক্ষণ কি না খাইয়া থাকবেন? এই খাওন খাইয়েন। করিম আলী সেসব কথার উত্তর না দিয়ে বললেন, ফুলেরই দেখতে মন চায় ফারবিন, সন্ধ্যার পর অবধিও কাম করুম, তারপর কয়দিন পর কিছু টাকা নিয়ে ওই বাড়িতে যামু, মাইয়াডারে এক নজর দেখমু। করিম আলী আবারও হাঁটা ধরলেন। ফারবিন বেগম আঁচলে মুখ লুকালেন। দুপাশে আলু আর টমেটো ক্ষেত, মাঝের আইলে ভদ্রমহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। কিছুক্ষণ পর তিনি বাড়ির দিকে ফিরে এলেন। পাশের বাড়ি তার যেতে বলেছে, ওখানে চালের ঢেঁকিতে চালের গুঁড়ো করা হবে। সেখানে ওনাদের সাথে কাজ করলে কিছু খুদ দেওয়া হয়, সেগুলো দিয়ে অন্তত কয়দিন চালিয়ে নেওয়া যাবে এ ভেবেই তিনি গেলেন। আনমনে রান্নাঘরে বসে রান্না করছে ফুল, গরমে ঘেমে একাকার। কিন্তু প্রতিটা ঘামের ফোঁটাও যেন এই মেয়ের গা থেকে মুক্তোর ন্যায় ঝরে পড়ছে। তরকারি রান্না শেষে সরা দিয়ে ঢেকে রাখে। ভাতের পাতিলটাকে মার ঝাড়তে দিল। তখনই একজন মেয়েলি কণ্ঠের আওয়াজ শোনা গেল, এখনো এ বাড়িতে নির্লজ্জের মতো পইরা আসো, লজ্জা করে না তোমার? ফুল তাকিয়ে দেখলো নিশি দাঁড়িয়ে, ও আহসানের সেই ফুফাতো বোন। মেয়েটা দেখলে শ্যামবর্ণের। ফুলের সাথে কোনো দিক নিয়ে তুলনা হয় না এই মেয়ের। কিন্তু নিশির বাপের অঢেল টাকা পয়সা আছে, তাই হয়তো এই অবস্থা। ফুল মেয়েটার কথার কোনো জবাব দিল না। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বেরোতে নিলেই নিশি ওর হাতটা খামচে ধরে বলল, কি বলছি কানে যাচ্ছে না? ফুল নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি এ বাড়িতে একটা পবিত্র হালাল সম্পর্কের কারণে রয়েছি, কিন্তু তুমি কোন সম্পর্কের কারণে বলছো এ কথা আমাকে? লজ্জা তো তোমার করা উচিত। নিশি সজোরে থাপ্পড় দিল ফুলের গালে। আহসানও এদিকে আসছিল, সবটা সে দেখলো। ফুল পাল্টা ওর গালে থাপ্পড় দেওয়ার জন্য হাত এগিয়ে নিতে আহসান ফুলের হাতটা ধরে ছুঁড়ে ফেলে দিল। ফুল শুধু দেখলোই লোকটাকে, যে কিনা নিজের স্ত্রীর সামনে অন্য কারো পরোয়া করছে। আহসান নিশিকে আগলে নিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল সেখান থেকে। ফুল শুধু তাকিয়ে দেখতে থাকলো আহসানের ধরা নিশির হাতটার দিকে। কত অধিকার যেন সে হাত ধরাতে মিশে আছে। ফুলের বুকে অসহ্য ব্যথা লাগলো। দৌড়ে রুমে গেল সে নিজের, দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলো। আর চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আল্লাহ, রূপ সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা যে অধিকতর জরুরি, কেন দিলা না সে ভাগ্য আল্লাহ? সারাদিন ফুল নিজেকে ঘরবন্দি করে রাখলো। গালে নিষিদ্ধ দেওয়া থাপ্পড়ের পুরো সব কয়টা আঙুলের ছাপ এখনো স্পষ্ট। মেঝেতে এলোমেলো ভাবে শুয়ে আছে মেয়েটা। রাত হয়ে আসলো। রুমের চারদিক অন্ধকার আজ। মোমবাতির আলো আর জ্বালালো না রুমে। দরজা ঠেলে আহসান পাটোয়ারি রুমে এলো। হাতে তার একটা বিলিতি লাইট।
সে লাইটের আলোতে দেখলো মেঝেতে শুয়ে থাকা ফুলকে। মুহূর্তের মধ্যেই যেন তার মেজাজটা আরো বিগড়ে গেল। মেয়ে মানুষের এত নখরা দেখতে তার মোটেও ভালো লাগে না। আহসান পাটোয়ারি চেয়ার টেনে বসে কর্কশ কণ্ঠে বলল, সামান্য একটা ব্যাপার নিয়ে এত নখরা দেখতে ভাল লাগে না? বিকালে কাম কাজ করছো না কেরে? আমার মায় করবো এগুলা? আমার মায় কি বান্দি? ফুল উঠে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসলো। এরপর সরাসরি আহসানের দিকে তাকিয়ে বলল, তয় আমি কি বান্দি? আমি যদি আপনার বউ হয়ে বান্দি হয়ে থাকি, তাহলে উনিও তো এবাড়ির বউই হয়। হিসাব তো একটাই। আহসান এগিয়ে এসে ফুলের চুলের মুঠি ধরে বলল, ফকিন্নির বাচ্চা, একদম আমার মায়েরে তুলে কিছু বলবি না। ফুল কেমন করে যেন হাসলো, হেসে বলল, খুব লেগেছে তাই না? এ সামান্য কথাতেই কত লাগলো আপনার। অথচ আমারে দেখেন, চোখের সামনে আমারই স্বামীকে দেখলাম অন্য মেয়েতে মত্ত হতে। আমার স্বামী আমাকে দেখার পরও সে মেয়ের অধরে চুমু খেলো। সবটা দেখলাম আমি। বিচার চাওয়াতে বেল্টের আঘাত সহ্য করতে হলো। তারপরও আমি সে বিছানা ঝাড় দিলাম, তাদের জন্য রান্না চাপাইলাম। দিন শেষে দেখলাম সে মেয়ের হয়ে আমার স্বামীকে প্রতিবাদও করতে। তারপর আবার আমার দিকে প্রশ্ন করা হচ্ছে আমি নাকি নখরা দেখাইতাছি। কই, আমি তো কিছু করিনি। কি বা করার আছে? পুরুষতান্ত্রিক সমাজে আমগো মাইয়া মানুষের নিঃশ্বাস নেওয়াটাও বারণ আজকাল। আহসান ফুলের চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, আজকাল খুব জবান চলতাছে দেখতাছি। বড় ভাবি এসব শিখাইছে তোরে? আমি এতদিন বোবা ছিলাম, ভাবতাম হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, চুপচাপ মেনে নিয়েছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, তাই বোবার মুখে আজ বুলি ফুটেছে। আহসান হনহনিয়ে বের হয়ে গেল। ফুল নিঃশব্দে কাঁদতে লাগলো। দুদিন কেটে গেল। করিম আলী আজ ফুলের শ্বশুর বাড়িতে যাবেন মেয়েকে দেখতে। ফয়সালের একটাই শার্ট, সে সেটাই পরে বোনের বাড়িতে যাবে আজ। কি খুশি আজ তার, তার আপুকে সে দেখবে। কতদিন হয়ে গেল আপু তার কপালে চুমু খায় না। তবে ফারমিন বেগমের একখানা নতুন কাপড় রয়েছে। গতবার রোজার ঈদে পাশের গ্রাম থেকে একজনে জাকাতে ওনাকে এই কাপড় দিয়েছিল। ফারবিন বেগম তা তুলে রেখেছিল। মেয়ের শ্বশুর বাড়িতে গেলে তো নতুন জামা কাপড় না পরলে কেমন দেখা যায়। তার মেয়ের যে মস্ত বড় ঘরে বিয়ে হয়েছে, না হলে যে এ নিয়েও হয়তো তার মেয়েকে কথা শোনানো হবে। করিম আলী লুঙ্গি আর হাফাতা ফতুয়া পরলেন, রওনা হলেন জমিদার বাড়ির উদ্দেশ্যে। এক হাঁড়ি দইও কিনলেন। ফয়সালের হাতে সেই দই হাঁড়ি। প্রায় 2 ঘন্টার মতো হেঁটে তারপর পৌঁছালেন ওনারা। গরুর গাড়ি করে গেলে অবশ্য তেমন সময় লাগলো না, কিন্তু কি করবে, সে পয়সা তো নেই। গেটের কাছে গেলেই দারোয়ান বলল, কই যাও মিয়া? করিম আলী বলল, মাইয়াডারে দেখতে আইছি। দারোয়ান বলল, মাইয়ার ঘর টিকবো কিনা হেইডার ঠিক নাই, আবার দেখতে আইছে। যাও না যাও, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। ফয়সাল তাকালো তার বাবার দিকে। তার বাবা অবুঝের মতো তাদের দিকেই তাকিয়ে আছে। ওনারা ভেতরে গেলেন। বিশাল আকৃতির জমিদার বাড়িটি, চারদিকে ফুলের বাগানও রয়েছে। সদর দরজায় গিয়ে দাঁড়াতেই জমিলা বেগমের কানে ফুসমন্তর দেওয়ার জন্য একজন মেয়ে আছে। ওই মেয়ে দৌড়ে গিয়ে জমিলা বেগমকে বলল, খালা, ও খালা, ছোট ভাবির বাপের বাড়ি থেকে মানুষ আইছে। জামেলা বেগম পান চিবোতে চিবোতে কোমরে কাপড় গুজে গেলেন সেদিকে। দেখলেন ওদেরকে। উনি সদর দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এই বাড়িতে কি তোমগো? ফারবিন বেগম বললেন, বেআইন, মাইয়াডারা অনেকদিন হয়েছে দেহি নাই, দেখতে আইছি। জামেলা বেগম তেতে উঠে বলল, কে বেআইন তোমগো? তোমগো মতো নিচু জাতের কারো লগে আমার অন্তত কোনো সম্পর্ক নাই। হনো, যৌতুকের টাকা লাগবে আমগো। তোমার মাইয়ায় কয় নাই? মাইয়া বিয়া দিলে যে যৌতুক লাগে জানো না? আমগো বাড়ির একটা ঐতিহ্য আছে, শুনছনি? টাকা না নিয়ে এই বাড়িতে আইবা না। 2 বেলা অন্ন ধ্বংস করতেছে তোমার মাইয়াই আমগো, ওইটারই নিরাকার নাই। আবার আইসে বেআইন ফোয়েন। যাও দরজা থেকে, নাইলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিমু। ফারবিন বেগম কিছু বলতে নিলে জামেলা বেগম ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দিলেন। ফারবিন বেগমের হাতটা ছিলে গেল। ফুল দোতলা থেকে তা দেখা মাত্রই তাড়াহুড়ো করে নেমে নিজের মাকে জড়িয়ে নিল নিজের হাতে। মেয়েটার আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। হাতে, গলায়, গালে আঘাতের চিহ্ন স্পষ্ট। ধপধপে দুধে আলতা গায়ে টঙে এসব চিহ্ন যেন বেমানান লাগছে। করিম আলী সহ ওরা সবাই তাকিয়েই রইল ফুলের দিকে। ফারবিন বেগমের হাত থেকে রক্ত ঝরছে, সেদিকে খেয়াল নেই ভদ্র মহিলার। করুণ চোখে তিনি তার ফুলকে দেখতে ব্যস্ত। ফারবিন বেগম আলতো হাতে ফুলের কনুইয়ের একটু নিচে
ক্ষতস্থানে হাত লাগাতে নিলেই ফুলের সমস্ত হুঁশ ফিরে এলো। শাড়ির আঁচলে নিজেকে ঢেকে চুপচাপ ছলছল চোখে তার আব্বা আম্মার দিকে তাকালো। করিম আলী এগিয়ে এসে বলল, তোরে মারে ওরা মা? ও ফুল, তোরে মারে? ফুল মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আব্বা কি কও? কেউ মারে না তো। আমি পড়ে গেছিলাম সিঁড়ি থেকে পিছলে, এগুলো তারই জন্য হয়েছে। আমি খুব সুখে আছি আব্বা। এই দেখো আমার গায়ে কি দামি শাড়ি। দেখছো জীবনেও চোখে এগুলো? দেখছো? 2 বেলা আমি এখন মাছ মাংস খাই। কি কও সুখী না? যাও বাড়ি ফিরে যাও তোমরা, আমি সুখে আছি। করিম আলী আর ফারবিন বেগম চুপচাপ দেখছে তার মেয়েকে, কি সুন্দর অবলীলায় আব্বা আম্মাকে মিথ্যে বলছে। ফয়সাল এগিয়ে এসে দইয়ের হাঁড়িটা ফুলের হাতে দিয়ে বলল, আপু বাড়ি যাইবা না? কতদিন আমরা একলগে ভাত খাই না। জামেলা বেগম দই হাঁড়িটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ছোট লোকে গো যত ছোট লোকে কারবার। মাইয়ার বাড়িতে আইসে দইয়ের হাঁড়ি নিয়া। হনো করিম, আমগরে 20,000 টাকা যৌতুক দেওয়ান লাগবো, নাইলে আমার পোলারে আমি দ্বিতীয় বিয়া করামু, আর তোমার মাইয়ারও তালাক দিতে কমু। করিম আলী কিছু বলার আগেই মুখের উপর দরজা বন্ধ করে দিলেন জামেলা বেগম। করিম আলী 2 ফোঁটা চোখের পানি ফেলে তাকালো বন্ধ দরজার দিকে। ফারবিন বেগম ফয়সালের হাত ধরে বের হলেন সে বাড়ি থেকে। দারোয়ান তাদের দেখে উপহাসের হাসি হাসলো। তা দেখলো অসহায় চোখে ওরা 3জন। করিম আলী কিছু পথ এগিয়ে এসে স্ত্রীকে বলল, দেখছো নি ফুলের মা, আমার ফুলেরে কি করছে তারা? আমি তো বিয়া দিতে চাইনি এত বড় ঘরে, কাইরা নিল তারা। এখন আবার আমার ফুলেরে ক্ষত বিক্ষত করতেছে। অনেকের মা, ও অনেকের মা, বাড়ি আছো? ঘর থেকে 40-50-এর মাঝামাঝি বয়সী এক মহিলা বের হয়ে মাথায় ঘুমটা দিয়ে, কি হয়েছে সমীর ভাই? ভদ্রলোক একদলা থুতু ফেলে দিয়ে বলেন, তোমার পোলাই কি করছে হুনবা? আইজ আবার আমার গাছে সুপারি চুরি করছে। মাস্টারে কই, বাইত নেই? ডাকো হ্যারে, আইজের বিচারটা করতেই হইব। নুরুন্নেসা বেগম, অনেকের মা, বলল, সমীর ভাই, ওনাকে বলা লাগবে না। ছেলে আসুক আজ বাড়িতে, আমি ওরে যা করার করব। দয়া করে ওনাকে বলবেন না, আমি ছেলেকে শাসন করব। ভদ্রলোক ওনার কথায় সম্মতি জানিয়ে চলে গেলেন। এদিকে প্রায় 6 ফুট লম্বা, দেহের গঠনও বেশ সুনির্দিষ্ট শ্যামবর্ণের এক ছেলে নদীর পাড়ে বসে বসে সুপারি গুনছে। তার সাথে বসে আছে তার 2 ছেলা। হালকা মৃদু বাতাসে শ্যামবর্ণের সে ছেলের চুলগুলো উঠছে ভীষণ। অনেক, সমীর চাচার গাছে সুপারি কিন্তু এগুলো কোনো মতে যদি তোর বাপের কানে যায়, তোর আর আস্ত রাখবে না তোর বাপে। নিহালের দিকে অনেক তাকিয়ে বলল, মাস্টারের কথা বাদ দে তো, এমনি সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে, ভাল লাগে না এগুলো। তুইও এখন শুরু করে দিস না আবার। অনেক আবার কিছুক্ষণ পর বলল, এখন হয়েছে উড়ার বয়স, সারাদিন শুধু উঠতেই থাকবো, যে বাধা দিতে আসবে তাকে উড়িয়ে দেব। বলে অনেক গায়ে থেকে শার্টটা খুলে নিজের শার্টের মধ্যে সুপারিগুলো নিয়ে বলল, রাইতে বের হইস, এগুলো বেচতে হইব, তারপরে এই টাকা দিয়ে আমরা সিনেমা দেখতে যাবো। বিদায় ভাই লোক, বলেই চলে আসলো নদীর পাড় থেকে। বাড়িতে এসেই চুপি চুপি চোরের মতোই ঢুকতে নিলেই, দাঁড়া, ব্যাস হয়েই গেল। অনেক চুপচাপ গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে গেল। নুরুন্নেসা বেগম এগিয়ে এসে বললেন, আর কত কথা শোনাবি আমারে? অন্যের গাছের সুপারি চুরি করছত কেন? অনেক তৎক্ষণাৎ জবাব দিয়ে বলল, কই কিছু করিনি তো আমি। নুরুন্নেসা বেগম আর চোখে তাকালেন ছেলের হাতের পুটলির দিকে। তারপর অনেকের ডান কান টেনে ধরে বললেন, তাহলে এটাতে কি বল? অনেক আলতো হাতে মায়ের থেকে নিজের কানটা ছাড়িয়ে নিয়ে বলল, দেখো মা, আমি কিন্তু চুরি করিনি কারো কিছু। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এ পৃথিবীর মালিক কে? আল্লাহ তাআলা, তাই তো? গাছপালা কে সৃষ্টি করেছেন? উনিই তো। তো আমি তো আল্লাহর সৃষ্টিকেই নিছি, তাহলে কি এটারে চুরি বলা যায় বলো? নুরুন্নেসা বেগম আর চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, এসব যুক্তি আমাকে দিয়েছিস তো দিয়েছিস, ভুলেও তোর বাবাকে বলিস না। অনেক ঘরে যেতে যেতে বলল, বয়ে গেছে তোমার মাস্টারের সাথে আমার মূল্যবান যুক্তিসঙ্গত কথা বলতে। নুরুন্নেসা বেগম উঠোন ঝাড়ু দিতে দিতে বললেন, এসব দস্যিপনা ছেড়ে দে, এখনো সময় আছে। হয়তো পরে তোর মতো কালাচানের কপালে বউ জুটবে না। অনেক ঘর থেকে বেরিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, ইস, দেখবে একদিন চাঁদের মতন বউ নিয়ে এসে আমি কালাচানে ঘরে এনে তুলব। সেদিন আমি খুশিতে তাল গাছের ওপর থেকে ডিগবাজি দেব,
সেদিন তোমরা জ্বলবে আর লুচির মতো ফুলবে। নকিপুর গ্রামের এক স্কুল মাস্টারের একমাত্র ছেলে অনেক হাওলাদার। অনেক উচ্চ মাধ্যমিক দিবে এবার, কিন্তু বয়স তার মোটেও কম না। প্রায় 25-26 বছর তার। ছোটবেলা থেকে বাদরামি করে করে বছর বাড়িয়েছে। সবসময় স্কুলের বার্ষিক পরীক্ষার সময়ই ফাঁকি দিত। কিন্তু অনিকের বাবা হোসেন হাওলাদার সেই স্কুলেরই শিক্ষক। তিনি ছেলেকে মোটেও প্রশ্রয় দেননি, সে ক্লাসেই রেখে দিতেন। অনিকও তেমনি তেরা আর একরোখা স্বভাবের। বাবার সাথে তার বনিবনা নেই বললেই চলে। অনিকের মা বাবা দুজনেই তার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। সেদিনও এক ছেলেকে ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলেছে। নেহাত অনিকের বাবা একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাই কেউ সামনে এসে কিছু বলে না। কিন্তু এভাবে আর কদিন? অনিকদের বাড়িটা 8.5 গুণ্ঠ জমির উপর তৈরি করা হয়েছে। এ বাড়িতে অনিকেরা আর তার কাকা থাকেন। বাড়ির এ প্রান্তে অনিকদের টিনের ভিটা পাকা চৌচালা ঘর, আর ও প্রান্তে তার কাকার ঘর, তাদেরই মতোই। মাঝখানে বিশাল এক উঠান, বাড়ির চারপাশে টিনের বেড়া। অনেক বিছানার উপর উপর হয়ে শুয়ে শুয়ে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ তার বাবা ঘরে ঢুকলেন। অনেক টেরও পেল না, নিজের মতো গান গাইতে থাকলো। হোসেন হাওলাদার, অনেকের বাবা হাতে টিফিন বাক্সটা জোরে আওয়াজ করেই রাখলেন টেবিলের উপর। তা দেখে অনেক ধরফর করে উঠে চোরের মতো চাহনি নিয়ে আর চোখে বাবার দিকে তাকালো। হোসেন হাওলাদার মেজাজ আজ চাঙ্গে উঠে আছে যেন। ও রুম থেকে একটা লুঙ্গি হাতে নিয়ে গোসল করার জন্য পুকুরের দিকে গেলেন। অনেক উকি দিয়ে দেখলো কোথায় গেল আসলে তার বাবা, কিন্তু উকি দিতে নজরে এলো তার অন্য কিছু। উঠানের ওপার থেকে পায়ে ঝুনঝুন শব্দ করে এক রমণী হাসি হাসি মুখ করে এদিকে আসছে। দুপাশে দুলছে তার কোমর অব্দি লম্বা চুলের বিনুনি। মেয়েটার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। স্কুলের পোশাক এখনো গায়ে থেকে না ছেড়েই দিব্যি ঢ্যাং ঢ্যাং করে এদিকে আসছে। অনেক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা এসে অনেকের দিকে তাকিয়ে যেন ব্যঙ্গ করেই বলল, কি হাওলাদার সাব, আপনি নাকি আজকে সুপারি চুরি করতে গেছিলেন? অনেক ওর মাথায় গাঁটটা মেরে বলল, আমারে দেখলে কি তোর চোর মনে হয়? আমি হইলাম সিনেমার হিরো। হিন্দি সিনেমা নায়কদের দেখোস না, ওই রকম। ধ্যাত, আমি কারে কি বলি? তোর মতো ক্যাঙারু আবার দেখবে হিন্দি সিনেমা? ছাড় তো। মেয়েটা কোমরে হাত দিয়ে বলল, ঢং কম করো। আমি আর জ্যাঠা একসাথে এসেছি আজ স্কুল থেকে। তোমার নামে সমীর চাচাই বিচার দিছে। আজকে তোমার খবর নিয়ে সারবো জ্যাঠায়। আর তা দেখে আমি ধেই ধেই করে নাচবো। আসছে রে আমার হিন্দি সিনেমার হিরো। মেয়েটা যেভাবে ঢ্যাং ঢ্যাং করতে করতে এসেছিল, পুনরায় সেভাবেই নাচতে নাচতে চলে গেল। অনেক পেছন থেকে হাত উঁচিয়ে মেয়েটাকে ডেকে উঠল, প্রেমা, এই প্রেমা। প্রেমা এদিকে ঘাড় ঘুরিয়ে অনিকের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? সারের মতো চেঁচাচ্ছ কেন? অনেক ভাব নিয়ে অন্যদিকে ঘুরে বলল, আজ ভেবেছিলাম সুপারিগুলো বিক্রি করে একটা হিন্দি সিনেমা দেখতে যাব, তারপর তোকে এসে কাহিনীগুলো বলবো। কিন্তু যা শুরু করে দিয়েছিস তা মনে হয় আর হচ্ছে না। ব্যাস হয়ে গেল। প্রেমা সুরসুর করে অনিকের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি জ্যাঠাকে বলবো বুঝিয়ে, নতুন সিনেমা এসেছে দেখে আসিও। আর আমাকে কিন্তু কইবা মনে কইরা। আর তুমি কিন্তু কইছিলে আমাকে একদিন নিবা সিনেমা দেখতে, নিবা না? অনেক একটা ভেংচি কেটে প্রেমার মাথায় গাঁটটা মেরে বলল, চোখের সামনে জলজ্যান্ত হিরো দাঁড়িয়ে থাকতে আবার কেন হিন্দি সিনেমার হিরোদের দেখতে হবে তোর? অনেক ঘরের ভেতর চলে গেল। এদিকে প্রেমা গালে হাত দিয়ে অনেকে যাওয়ার পানে তাকিয়ে রইল আর বিড়বিড় করে বলতে লাগলো, সে তো সেই কোন ছোটবেলা থেকে দেখে আসছে, তুমি যে কবে বুঝবা? প্রেমা মেয়েটা এবার ক্লাস 9-এ পড়ে। বেশ চঞ্চল স্বভাবের একটা মেয়ে। সারাদিন বনে বাধারে ঘুরে বেড়ানোর শখ তার। মেয়েটার চালচলনও বেশ নজর কাড়া। বাড়ির সবার চোখের মনি সে। সম্পর্কে মেয়েটা অনেকের একমাত্র চাচাতো বোন হয়। পাটোয়ারি বাড়িতে আজ বেশ উৎসব লেগেছে যেন। সকাল থেকে বিশাল আয়োজন চলছে। তার একমাত্র কারণ হলো আজ আহসান পাটোয়ারির বাবা আহমেদ পাটোয়ারির মৃত্যুবার্ষিকী। যুদ্ধে তিনিও শহীদ হয়েছিলেন। সকাল থেকে ফুল আজ রান্নাঘরে। কয়েকজন আলাদা মেয়েকে আনা হয়েছে সাহায্য করার জন্য, কিন্তু সব কাজ এখন একা হাতে ফুলকেই সামলাতে হচ্ছে। নিশি সবগুলো মেয়েকে ডেকে নিয়ে অযথা কাজ দিয়ে বসিয়ে রেখেছে। মেহেরুন আর ফুল মিলেই সবটা করছে। সচরাচর কারো সামনে ফুলের যাওয়া পছন্দ করেন না আহসান পাটোয়ারি। তার আত্মীয় স্বজনদের অনেকেরই উঠতি বয়সী ছেলে পেলে রয়েছে। ফুলের দিকে তারা কিরকম করে যেন তাকায়। তাই আহসান পাটোয়ারি বাড়ির কোনো অনুষ্ঠান হলে
বা কেউ আসলে তাদের সামনে না যাওয়ার অনুমতি দিয়েছে তাকে। ফুল রান্নাঘরে গরুর মাংস রান্না করছিল। প্রায় 5 ঘন্টা যাবৎ সে রান্না করেই চলেছে, একের পর এক পদ। তোমার কানের দুলগুলো দিও তো, আহসান বলেছে। ফুল দেখলো নিশি এসেছে। এই কানের দুলগুলো বিয়ের প্রথম রাতে তাকে আহসান উপহার হিসেবে দিয়েছিল। তারপর সে আর কখনো এই দুল জোড়া খোলেনি। আমার জিনিস তোমাকে কেন দিতে হবে? নিশি সামনের চুলগুলো বাঁকিয়ে বাঁকিয়ে বলল, যেখানে গোটা মানুষটাকে নিয়ে নিলাম সেখানে সামান্য দুল জোড়ার জন্য কৈফিয়ত দিতে হবে? ফুল কিছুক্ষণ চুপ করে থেকে দুল জোড়া খুলে দিয়ে দিল। নিশি চলে যাওয়ার পর মেহেরুন বলল, ও চাইলো আর তুমি দিয়ে দিলা? কেমন তারা মাইয়া মানুষ তুমি, কেমনে সহ্য করো? ফুল চুলায় বসা মাংস নাড়তে নাড়তে বলল, শুনলে না কি বলে গেল? আসলে আমি কোনোদিন ওনার কেউ তো ছিলামই না। স্বামীর মন আমি কখনো পাইনি। ভালোবাসা কি আমি উপলব্ধি করিনি কখনো। এই 3 বছরে শুধু উপলব্ধি করেছি এক বর্বর মানুষকে। আমার সাথে কোনোদিন হেসে কথা বলেননি উনি। কখনো খাইয়ে দেওয়া তো দূর, ওনার চেয়ারের পাশে মেঝেতে বসে আমাকে খাবার খেতে হয়। কিন্তু দিব্যি ওই মেয়েটার প্রতি উনি যত্নশীল পুরুষ হয়ে ধরা দিলেন। যত্ন করে উঠতে থাকা চুল সরিয়ে দেন, ওর খাবার খাইয়ে দেন। ও ঠিকই বলেছে, যেখানে গোটা মানুষটাকে নিয়ে নিল সেখানে এ আর এমন কি? কি সুন্দর মায়া এই মেয়ের মুখে। 4 গ্রাম মিলিয়েও এমন সৌন্দর্যের অধিকারী মেয়ে নেই বললেই চলে। এমন মেয়েকেও কেউ ঠকায়? আচ্ছা, এদের কি মায়া লাগে না? বিকালের দিকে পাটোয়ারি বাড়ি আত্মীয় স্বজনে ভরে উঠল। সন্ধ্যায় মিলাদ খাওয়ানো হবে। জমিদার বাড়ির মিলাদ বলে কথা। আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষজন আসতে শুরু করেছে ইতিমধ্যেই। ফুল নিজের রুমের বারান্দায় আনমনে দাঁড়িয়ে আছে। বাইরে বইতে থাকা মৃদু বাতাসে তার চুলগুলো উঠছে। সারাদিন কাজ করে মেয়েটা সবেমাত্র রুমে এলো। এখনো গোসলও করা হয়নি। ফুলের হঠাৎ মনে পড়ে যায় 3 বছরকার আগের দিনগুলো। কতই না সুন্দর ছিল সেদিনগুলো। সে 3 পিস পরত, ওড়না মাথায় দিয়ে নদীর পাড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা একা একা বসে থাকতো। তা নিয়ে তার আম্মা কতই না আপত্তি ছিল। বাড়িতে আসলেই একটা লাঠি দিয়ে তেড়ে এসে বলতো, দিন দুপুরে যে নদীর ধারে গিয়া বসস। ভর দুপুরে নদীর তীরে যে তানারা থাকে জানোস না? একবার শরীরে বাসা বাঁধলে তাড়ানো মুশকিল হয়ে যাবে। আম্মা সবসময় এমন লাঠি নিয়ে তেড়ে আসতো, কিন্তু মারতো না। কেন যে আমায় মারতো না? ছোটবেলা থেকে মারলে তো অন্তত অভ্যাসটুকু হয়ে যাইতো। এই বয়সে এসে আর এসব অনাকাঙ্ক্ষিত লাগতো না। তারপর আম্মাই বৃষ্টির রাতে ফয়সালেরে আর আমারে কত রাজারানীর গল্প শুনাইতো। 7 সমুদ্র 13 নদী পার হয়ে রাজকুমার আসতো রাজকন্যার জন্য। আম্মাই সবসময় আমারে উদাহরণ দিয়ে বলতো, ওই রাজকন্যাটা একবারে আমার ফুলের মতো সুন্দর ছিল। কিন্তু আম্মারে কে বুঝাইবো, বাস্তব জীবনে এমন রাজকুমার নেই। সেসব কল্পনার কল্প লোকেতেই মানায়। আম্মাই আরেকটা কাজ আমার সাথে অন্যায় করছে। আম্মাই ছোটবেলায় আরো কত ভূত জন্তু জানোয়ার এগো গল্প শুনাইছে, কিন্তু মানুষরূপী অমানুষগুলারে কেন যে চিনাইলো না। চাঁদের বুড়ির গল্প শুনাইছে, কিন্তু যারা চাঁদের গায়ে কলঙ্ক আঁকলো তাদের গল্প শুনাইলো না। নিজের মধ্যে বিড়বিড় করতে করতে ফুল হালকা হেসে বলল, আমারে দোষ দিয়ে কি লাভ? তারা কি জানতো নাকি যে আমি সূচনাতেই মাছ নদীতে ভাসবো? অতঃপর ফুল বারান্দা থেকে চলে গিয়ে গোসলখানাতে গেল। এদিকে আহসানের মামাতো ভাই সুরেশ, সে ফুলের থেকে 2-3 বছরের বড় হবে। বেশ সুদর্শন ছেলেটা। এ বাড়িতে 3 বছরে তার আহসান ভাইয়ের বউকে দেখতে এসেছে সে বহুবার, কিন্তু একবারও চোখের দেখা দেখেনি সে। তার মা বোনের কাছে শুনেছে আহসান ভাইয়ের বউটা নাকি আগুন সুন্দরী। সুরেশ নিচতলায় বসে বসে বেশ কয়েকবার আহসান ভাইয়ের বদ্ধ দরজার দিকে তাকালো, কিন্তু প্রতিবারের মতো সে এবারও আশাহত হলো। নিশি সুরেশের চালচলন লক্ষ্য করলো। মনে মনে সে একটা ঘৃণ্য চক্রান্ত কষে ফেলল। নিশি সুরেশের হাতে টমেটোর ঝুড়ি দিয়ে বলল, সুরেশ ভাইয়া, ছোট ভাবির কাছে এগুলো দিয়ে আসেন। বলবেন এগুলো যেন কেটে রাখে, একটু পরে মিলাদে খাবার খাওয়ানোর সময় এগুলো লাগবে। সুরেশ যেন আকাশের চাঁদ হাতে পেল। এ সুযোগে সে আহসান ভাইয়ের বউকে দেখতেও পাবে। নিশির হাত থেকে টমেটোর ঝুড়িটা নিয়ে সে আহসানের রুমের দিকে গেল। রুমের দরজা হালকা করে ভেজিয়ে রাখা ছিল। আহসান রুমে গিয়ে দেখলো কেউ নেই রুমে। আহসান দাঁড়িয়ে রইল, ভাবলো এখানেই দাঁড়াই, আছে হয়তো কোথাও। রুমে আসলে তো দেখতে পাবই, তাছাড়া আর সুযোগ নেই সে আগুন সুন্দরীকে দেখার।
এদিকে আহসান পাটোয়ারি বাইরে তদারকি শেষ করে বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই দেখলো নিশি দাঁড়িয়ে আছে। পেছন থেকে নিশিকে আলতো হাতে জড়িয়ে ধরল আহসান। ওর ঘাড়ে নাক ঘষতে লাগলো। নিশি সেসব পাত্তা না দিয়ে বলল, সুরেশ ভাইয়া তোমার রুমে গেল প্রায় ঘন্টাখানেক হলো, এখনো বের হলো না। কি করছে রুমের দরজা ভেজিয়ে রেখে কে জানে। ওর কথাটা শোনা মাত্রই আহসান নিশির ঘাট থেকে নিজের মুখটা সরিয়ে উপরে নিজের রুমের দিকে তাকালো। তখনই সুরেশ বেরিয়ে এলো। সুরেশের হাতে সেই টমেটো ঝুড়িটা রয়েছে। সে এদিক ওদিক তাকিয়ে যেন কিছু খুঁজলো, কিন্তু পেল না। আহসান নিশির কাছ থেকে সরে গিয়ে দ্রুত পায়ে রুমে গেল। রুমে গিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজলো ফুলকে, কিন্তু দেখতে পেল না। মিনিট দুয়েক পর গোসলখানার দরজা খোলার আওয়াজ হলো। আহসান তাকালো সেদিকে, দেখলো ফুল মাথায় গামছা পেঁচিয়ে খয়েরি রঙের একটা শাড়ি পরে গোসল সেরে বের হচ্ছে। গা থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে মেয়েটার, যেন তাড়াহুড়ো করে গোসল সেরে বের হলো। আহসানের এমন চাহনির মানে ফুল বুঝে উঠতেই পারল না। ভেজা কাপড় হাতে নিয়ে সে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল স্বামীর দিকে। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে নিশি সমস্তটা দেখলো। সে যেমনটা চাইছে তেমনটাই হয়েছে বিধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরের তামাশা দেখার জন্য অপেক্ষা করছে। সুরেশ এসেছিল ঘরে? ফুল স্বামীর এমন প্রশ্নে ভীষণ অবাক। সে তো গোসলে ছিল, কি করে জানবে সে? ফুল চুপ করে রইল। আহসান ফুলের কাঁধ ঝাঁকিয়ে বলল, কি প্রশ্ন করতেছি তোরে? ঘরে সুরেশ কি করছিল? আর তুই বা এখন গোসল করতে গেলি কেন? ফুল আর চুপ করে রইল না। নিচের দিকে তাকিয়ে বলল, ঘরে পরপুরুষ ঢোকানোর স্বভাব অন্তত আমার নেই। পর জিনিস আপনাকে আকৃষ্ট করতে পারে, আমাকে না। আহসান ফুলকে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিশি দরজার কাছেই দাঁড়িয়েছিল। সে চেয়েছিল এ সুযোগে হয়তো আহসান এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু এমন যখন কিছুই হলো না, মুখটা গম্ভীর করে সেখান থেকে চলে এলো সে। ফুল মেঝেতে বসেই চুপ করে খোলা জানালার দিকে তাকিয়ে রইল। সেদিন সন্ধ্যার পর থেকে মিলাদ পড়ানো হলো, শত শত মানুষকে খাওয়ানো হলো, কিন্তু একবারের জন্য কেউ বাড়ির ছোট বউয়ের খোঁজ নিল না। দোতলার বারান্দা থেকে মিলাদের স্থানটুকু দেখা যায় স্পষ্ট। ফুল বেরিয়ে তাকাতে নজরে এলো আহসান নিজের প্লেট থেকে কি যত্ন করে নিশিকে খাইয়ে দিচ্ছে। নিশিও আহসানের মাথায় হাত বুলাচ্ছে আর খাচ্ছে। আশেপাশে সবাই দেখছে, সবাই ভীষণ খুশি এতে। এক ছোট লোকের ঘরের মেয়ে অবশেষে তাদের ঘাট থেকে নামবে। কতই না অত্যাচার সবাই মিলে এতদিন করেছে, অবশেষে সবাই মিলে সফলও হচ্ছে, তাই যেন সবার খুশি আর ধরে না। কিন্তু এখন ফুল যদি নিচে গিয়ে ঘুমটা ছাড়া দাঁড়ায়, তখন সবাই মিলে বলাবলি শুরু করে দিবে। বাড়ির বউরা নিজেদের শরীর অপরকে দেখানোর সুযোগ করে দিয়েছে। সবাই উপহার হিসেবে চরিত্রহীন নামটাও তার নামের পাশে জুড়ে দেবে। কিন্তু বাড়ির পুরুষ মানুষেরা প্রকাশ্যে বেহায়াপনা করছে, তাতে কোনো সমস্যা নেই। ফুল আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। রুমে গিয়ে দরজা বন্ধ করে চোখের পানি ফেলতে লাগলো। আর কি বা করার আছে তার? ফুল নিজের গায়ে নিজের নখ দিয়ে কয়েকটা আঁচড় কাটলো। দরকার নেই তো এমন রূপের, সেই তো স্বামী দিন শেষে পরনারীতেই মজলো। অনেক সময় ফুলের ইচ্ছা হয় নিজের মৃত্যু কামনা করতে, কিন্তু তার মায়ের মুখে সে শুনেছিল নিজের মৃত্যু নিজে কামনা করলেও পাপ হয়, গুনাহের কাজ এটা। এমনিতে কত পাপ জীবন জুড়ে রয়েছে, আর শুধু শুধু এই মূল্যহীন জীবন নিয়ে পাপের বোঝা বাড়ি কি লাভ? এদিকে রাতে খাবার খেতে বসলো অনিকেরা সবাই। হোসেন হাওলাদার খেতে খেতে ছেলেকে উদ্দেশ্য করে বলল, তোমার মতো বয়সে আমি সংসারের হাল ধরেছি, আর তুমি পাড়ায় পাড়ায় মাস্তানি করে বেড়াও, মানুষের গাছ থেকে এটা ওটা চুরি করো, মারামারি করে বেড়াও, লজ্জা করে না তোমার? উচ্চ মাধ্যমিক পাশটুকুও করতে পারলে না এখন অব্দি। বাপের ঘাড়ে বসে বসে খেতে লজ্জা করছে না? অনেক ভাত খাওয়া বন্ধ করলো না, একের পর এক লোকমা দিয়েই চলেছে মুখে। নুরুন্নেসা বেগম আর চোখে ছেলের মুখের দিকে তাকালো, কিন্তু তার ছেলে যেন এসবে পাত্তাই দিল না। দিব্যি সে নিজের মতো খেয়েই চলেছে। হোসেন হাওলাদার ছেলের এমন গা ছাড়া ভাব দেখে আরো রেগে গেলেন যেন। হাত ধুয়ে উঠে চলে গেলেন সোজা। উনি যাওয়া মাত্রই নুরুন্নেসা বেগম অনেকের কান টেনে ধরে বলল, কেন লোকটাকে শুধু শুধু রাগিয়ে দিলি? গ্রামের ছেলে পেলের সাথে মারামারি করিস কেন এত? অনেক খাওয়া শেষে মায়ের আঁচলে হাত মুছতে মুছতে বলল, কি মাস্টারের বউ, কিছু বলবা? নুরুন্নেসা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন,
বেয়াদব ছেলে, তোর মা লাগি। অনেক মায়ের থেকে কান ছাড়িয়ে দরজার সামনে যেতেই প্রেমার উপস্থিতি। হাতে একটা ঢাকনা দেওয়া বাটিও রয়েছে। অনেক ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, রাত বেরেতে চুল খুলে শাকচুনির মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? প্রেমা ওর দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে বলল, শাকচুনি নয়, আমি হলাম পরী, বুঝলে? জল জ্যান্ত পরী। আমার মায় আমারে পরী বলে। বলেই যেন মেয়েটা খুশিতে গদগদ হয়ে উঠল। অনেক ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, আসছে আমার পরী রে। তুই যদি পরী হস তাইলে আমিও আমার মার জিন। প্রেমা আর নুরুন্নেসা মিলে হাসতে হাসতে কুটি কুটি হয়ে গেল। অনেক ওর দিকে তাকিয়ে বলল, যা ভাগ এখান থেকে। তোর হাসি দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। পাশ থেকে নুরুন্নেসা বেগম বলে উঠলেন, তাহলে সারাদিন 24 ঘন্টা তোর গা পিত্তি জ্বালানোর জন্য হলেও প্রেমাকে একেবারে এ ঘরে তুলতে হবে দেখছি। অনেক পানি খেয়ে বলল, আমি আর এ শাকচুন্নি? ছ্যাঃ, জীবনেও না। প্রেমার মাথায় আরেকটা গাঁটটা মেরে অনেক বলল, সর সামনে থেকে শাকচুন্নি। প্রেমা পিছন ফিরে অনেককে ঘুষি দিতে নিলেই দেখলো অনেক দৌড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে কখনই। প্রেমা ঘাড় ঘুরিয়ে নুরুন্নেসা বেগমের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের হাতের বাটিটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু ভর্তা বেটেছিলাম আজ, তাই তোমার লাইগে আনলাম। কেটে গেল 2 দিন। আজ বহুদিন পর অনেক কলেজে এসেছে। গ্রাম থেকে বেশ দূরেই কলেজটা, তাই আসতে চায় না সে এদিকে। আর উঠতি বয়সী কতগুলো প্রজাপতি আছে যাদের মধ্যে লজ্জার ছিটেফোঁটা নেই। পোলা একটা দেখলেই ঢলে পড়া স্বভাব যেন তাদের, কিন্তু সবাই আবার একরকম না। অনেক কলেজ ড্রেস পরে না, এসবে নাকি তাকে পোষায় না। কলেজ ঢোকা মাত্রই মকবুল স্যারের সাথে তার দেখা। ওনার সাথে তার বনিবনা নেই বললেই চলে। অনেক হেঁটে চলেই যাচ্ছিল ওনার সামনে দিয়ে। মকবুল স্যার ডাক দিলেন, এ ছেলে দাঁড়াও। অনেক শুনেও না শোনার ভান ধরে চলল। আবারও মকবুল স্যার ডাক দিয়ে বললেন, অনেক দাঁড়াও। অনেক এবার দাঁড়ালো। ওনার দিকে হাসি হাসি মুখ করে সালাম দিল লম্বা করে। মকবুল স্যার সালামের জবাব না নিয়ে বলল, শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় জানো না? তোমাকে আমি ডাকা সত্ত্বেও দাঁড়ালে না কেন? অনেক মাথা চুলকাতে চুলকাতে বলল, আমাকে ডাকছিলেন বুঝি? আমি আরো ভাবলাম কারে না কারে ডাকলেন। যখন আমার নাম জানেনি তখন এই ছেলে আবার কি স্যার? মকবুল স্যার ধমকের ন্যায় বললেন, এখন কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে আমাকে কিভাবে কথা বলতে হবে? শিখার কোনো বয়স নাই স্যার। মকবুল স্যার ভীষণ অপমানিত বোধ করলেন। এ ছেলেটা বরাবরই এমন বেয়াদব স্বভাবের, কিন্তু কথায় মোটো জেতা যায় না এর সাথে। একদিক না একদিক দিয়ে ফাঁক ফোকর কেটে বেরিয়ে যাবেই। কলেজে কি এসব বেয়াদবি করতে এসেছ? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আসতে বই খাতার প্রয়োজন পড়ে, জানো না? অনেক প্যান্টের পকেট থেকে 3 ভাঁজ করে রাখা একটা খাতা বের করলো, সাথে একটা কলমও। এরপর ওনার দিকে তাকিয়ে বলল, এই রইল খাতা, কলম আর বই, একজনের থেকে টান দিয়ে নিয়ে নেব। বই হলেই তো হলো। কার বই সেটা দেখার বিষয় না। আর কিছু বলবেন স্যার? আপনি কিন্তু এবার আমার মূল্যবান সময় নষ্ট করছেন। মকবুল স্যার তাকিয়ে দেখলেন ইতিমধ্যে আশেপাশে অনেকজন এসে ভিড় জমিয়েছে। তারা সবাই হাসাহাসি করছে। মকবুল স্যার আর কিছু না বলে পাশ কেটে চলে গেলেন অফিস কক্ষের দিকে। আর মনে মনে অনেককে বেয়াদব, বাউন্ডুলে আরো কিছু বলতে লাগলো। অনেক জয়ের হাসি হেসে খাতাটা আর কলমটা দিয়ে ক্লাসরুমের দিকে গেল। মাঠের ও প্রান্তে নিহাল ও রাসেল দাঁড়িয়ে আছে। অনেক ভালো করেই জানে এরা তার জন্যই দাঁড়িয়ে আছে। ওদের কাছে গিয়ে বলল, ক্লাস শুরু হয়েছে 15 মিনিট আগে, যাসনি কেন? নিহাল জবাব দিল, আরে কচুর ক্লাস, যাব এখন। উপস্থিতির খাতায় নাম লিখিয়ে পরের ক্লাসই বের হয়ে যাব। চল। 3জন গেল ক্লাসের দিকে। কথা মতো পরের ক্লাসের সময়ই 3জন বের হয়ে আসলো। অনেকরা মাঠের পাশটায় আসা মাত্রই একটা মেয়ে ডাক দিল অনিককে, অনিক। মেয়েলি কারো কণ্ঠে নিজের নাম শুনে সে চমকে উঠল। এমন কোনো মেয়ের এত দুঃসাহস করার কথাও নয়। অনিকের এসব মেয়েলি ব্যাপার ট্যাপার পছন্দ না। এক তার মা, আর প্রেমা ছাড়া আর কোনো নারীর সাথে সচরাচর কথাও বলে না দরকার ছাড়া সে। অনেক ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা একটা গোলাপ এগিয়ে দিয়ে অনিককে বলল, আমি তোমাকে পছন্দ করি অনিক। মেয়েটার এমন কথা শুনে অনিক নিহাল আর রাসেলের দিকে তাকালো। ওরাও খুব ভালো করেই জানে এখন কি হবে। নিহাল বিড়বিড় করে বলল, আর মানুষ পেল না প্রেম নিবেদন করার জন্য। অনেক মেয়েটাকে ধমকের ন্যায় বলল, কিসে পড়ো তুমি?
মেয়েটা সাথে সাথে উত্তর দিল, আসলে আমি এই কলেজের না, আমি তো স্কুলে পড়ি, অষ্টম শ্রেণীতে। আমার আপু এখানে পড়ে। তোমাকে প্রথম দেখিয়ে আমি তো ফিদা হয়ে গিয়েছি। মেয়েটি আরো কিছু বলতে নিল, কিন্তু তার আগে অনেক হাত উঁচিয়ে বলল, এই হাতটা দেখেছ? এই ছেড়ি এই, একবারে তোমার মুখের সাইজের থেকেও আমার হাত বড়। নাক টিপলে দুধ বের হবে, আসছে আবার প্রেম নিবেদন করতে। ঠিক সময় বিয়ে করলে তোমার মতো একজন আমারে আব্বা আব্বা ডাকতো। বেয়াদব মেয়ে। এসব বাচ্চা কাচ্চাদের কারা ঢুকতে দেয় কলেজে? অনেক চলে আসলো সেখান থেকে। মেয়েটা ছল ছল চোখে তাকিয়ে রইল। এদিকে বিকেলের দিকে আহসান পাটোয়ারি বাড়িতে ফিরল। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ফুল বিছানার উপর বসেই ছিল। আহসান ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, তোর বাপেরে যে কইছিলাম যৌতুক দিতে, কই টাকা আমার? 20,000 টাকা দিতে বলছিলাম না? টাকা লাগবে আমার। ফুল চুপ করে রইল। আহসান দাঁত খিচে বলল, তোরে কি কইলাম বান্দির বাচ্চা? কথায় কানে যায় না তোর? তুই তোর বাপেরে কস নাই টাকার কথা? ফুল শান্ত ভঙ্গিতে জবাব দিল, না বলিনি। আমার আব্বা নিজের বলতে এখন শুধু থাকার ভিটাটা আর হ্যার জানটাই আছে। আমি আমার সুখের জন্য তাগো জান কাইরা নিতে তো পারি না, তাই না? আহসান তেরে গিয়ে ফুলের চুলের মুঠি ধরল। কয়েকটা চুল ছিঁড়ে আহসানের হাতেও চলে আসলো। আহসান চুলের মুঠি ধরে খাট থেকে ফুলকে নামিয়ে দেয়ালের সাথে ধাক্কা দিল। মেয়েটার হাতে চামড়া সহ ছিলে গেল। আহসান দেয়ালে ঝুলানো চাবুকটা হাতে নিয়ে ফুলের গায়ে আঘাত করতে করতে বলল, আমার টাকা লাগবো। তো রূপ ধুইয়া কি আমি পানি খামু? লাগলে তোরে নিলামে তুলুম, তারপরও আমার টাকা লাগবো। তাগো জান কাইরা নিতে পারতি না, তাই তো? এবার তোর জান কাইরা নিমু। বলতে ইচ্ছে মতো চাবুকের আঘাত করতে লাগলো। ফুল একটুটু শব্দটাও করেনি, করার চেষ্টাও করলো না। আহসানের বলা প্রতিটা কথা তার হৃদয়ে তীরের ন্যায় আঘাত হেনেছে। যেখানে অন্তরটাই ক্ষত বিক্ষত, সেখানে বাহিরটার এমন কি? মেহেরুন যাচ্ছিল এদিক দিয়েই। আহসানের কথাগুলো শোনা মাত্র দরজা ধাক্কাতে লাগলো মেয়েটা, আর বলতে লাগলো, ছোট ভাই, দরজাটা খুইল্লা দাও। মাইয়াটা মইরা যাইব, এমন নিষ্ঠুর হইও না, তোমারই তো বউ। কিন্তু না, আহসান দরজা খুলল না। মেহেরুন দৌড়ে গিয়ে শাশুড়ির কাছে গেল, কিন্তু জামেলা বেগম সবটা শুনে যেন খুশি হলেন উল্টো। তিনি গেলেন না বাঁচাতে। নিশিও মিটিমিটি হাসতে লাগলো। কিছুক্ষণ পর আহসান পাটারি ক্লান্ত হয়ে গেল আঘাত করতে করতে, কিন্তু এ মেয়ে এখনো অবধি টু শব্দটুকু করেনি। এটা দেখে তার আরো রাগ লাগলো। এসব চিন্তা সে ঝেড়ে ফেললো মাথা থেকে। এখন শুধু তার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, টাকা লাগবে তার, অনেক টাকা। আহসান বেরিয়ে গেল রুম থেকে। মেহেরুন সাথে সাথে রুমে গেল। দেখলো মেঝেতে হাত পা গুটিয়ে মেয়েটা বসে তাকিয়ে আছে নিভু নিভু আলোতে জ্বলতে থাকা মোমবাতির দিকে এক ধ্যানে। মেহেরুন পাশে বসলো, ফুলের হাতের ওপর হাত রাখলো। স্পর্শ পেয়ে ফুল মাথা তুলে মেহেরুনের দিকে তাকিয়ে কেমন করে যেন বলল, উনি আজ কি বলেছে জানো বড় ভাবি? আমাকে নিলামে তুলে হলেও উনি টাকা তুলবে। সন্ধ্যার পর থেকে এখনো অবধি বাড়িতে আহসান পাটোয়ারি এলো না। বাড়িটা আজ কেমন নীরব হয়েই আছে, কেউ যেন নেই। ফজরের নামাজ পড়ে ফুল শুয়েছিল মাত্র, তখন শুনতে পেল অনেকক্ষণ ধরে সদর দরজাটা কেউ ধাক্কা দিয়েই চলেছে জোরে জোরে, কিন্তু কেউ খুলে দিল না। ফুল রুম থেকে বের হয়ে সিঁড়ি অবধি এলো। ফুল দেখলো ইতিমধ্যে জামেলা বেগম দরজা খুলে দিয়েছেন, আর দরজার ওপাশে আহসান পাটোয়ারি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। তার পাশে লাল শাড়িতে নববধূ রূপে কেউ একজন বড় একটা ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। ফুল জড়বস্তুর ন্যায় একধানে তাকিয়েই রইল। সমস্ত জগৎ যেন তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য লাগছে। আহসান পাটোয়ারি তার পাশে দাঁড়িয়ে থাকা নারীটির হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করল। জামেলা বেগম মেয়েটার ঘোমটা তুললেন। সাথে সাথে নিশির হাস্যোজ্জ্বল মুখটা প্রকট হলো। লাল রঙা শাড়িতে নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে সে। ফুল দেখলো সবটা। ইতিমধ্যে মেহেরুনও এসে দাঁড়ালো হতভম্ব হয়ে। তিনি পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালেন সিঁড়ির ওপাশটায় দাঁড়ানো ফুলের দিকে। সুরেশ আজ এ বাড়িতেই ছিল, তার মাও ছিল সাথে। মিলাদের পর তারা যায়নি এ বাড়ি থেকে, কদিন বেড়াবে তারা। ফুলের মাথার উপর থেকে ঘোমটাটা কখন সরে গেল ফুল টেরও পেল না। মেহেরুন আলতো কণ্ঠে উচ্চারণ করলো, ফুল। মেহেরুনের দৃষ্টিকে অনুসরণ করে সবাই তাকালো সেদিকে। এদিকে ফুল শুধু দেখলো আহসান পাটোয়ারিকে।
যিনি কিনা ফুলের উপস্থিতি টের পেয়ে আরো শক্ত করে নিশির হাতটা ধরে রেখেছেন। ফুল সেখানেই দাঁড়িয়ে আছে। আজ প্রকাশ্যে সবার নজরে এলো ফুল। মুখে নেই তার আজ কোনো ঘুমটা। সুরেশ অবাক নয়নে তাকিয়ে আছে উপরে সিঁড়ির দিকে। যেন আসমানের চাঁদ জমিনে নামছে তার মনে হচ্ছে। চুলের গোছা দেখে যেন মনে হচ্ছে কোন এক শান্ত নদীতে কি সুনিপুণ ভাবে ঢেউ খেলছে। খয়েরি রঙা শাড়ি মেয়েটার পরনে, দুধে আলতা গায়ের রং একেবারে। সুরেশের মা আর চোখে তাকালেন ছেলের দিকে। দেখলেন তার ছেলে হা করে তাকিয়ে আছে এ মেয়ে মানুষটার দিকে। তিনি বেশ বিরক্ত ছেলের এসব কাজে। বিড়বিড় করে ছেলেকে বললেন, সুরেশ, কি হচ্ছেটা কি? মায়ের কথায় সুরেশের ধ্যান ভাঙল, কিন্তু নজর সরালো না। আহসান পাটোয়ারির দিকে একবার তাকিয়ে আবারও ফুলের দিকে তাকিয়ে সুরেশ মনে মনে বলল, এই আসমানের চাঁদেরও কেউ ঠকায়? আহসান ভাইয়া হীরার খনি রেখে কেমনে কয়লার কাছে গেল? ফুল সিঁড়ি বেয়ে নেমে মুখোমুখি এসে দাঁড়ালো আহসান পাটোয়ারির। আর চোখে দেখলো আহসান পাটোয়ারির ধরে রাখা নিশির হাতের দিকে। ফুলের বুকে এক অদৃশ্য ব্যথা হাঁসফাঁস করতে লাগলো। মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে, কথা আসতেই যাচ্ছে না তার ভেতর থেকে। প্রায় মিনিট তিনেক পর ফুল আহসান পাটোয়ারির দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, বিয়ে করেছেন আপনি? আহসান পাটোয়ারি সাথে সাথে উত্তর দিল, করেছি। ফুল দু কদম পিছিয়ে গিয়ে বলল, কি সহজ সরল স্বীকারোক্তি আপনার! আমি তো আপনার ঘরের বউ ছিলাম। আমার মাঝে কি এমন কমতি ছিল যা আপনার দ্বিতীয় বিবাহ করতে হলো? আহসান পাটোয়ারি কেমন করে কণ্ঠে ঘৃণার সহিত বললেন, তুই আমার ঘরের কামের বেডি হওয়ারও যোগ্য না। আমি তো যোগ্য হতে চাইও নি। আপনি জোর করে আনলেন আমাকে। তাহলে আজ কেন ঘরে অন্য নারী আনলেন? প্রথম স্ত্রীর সম্মতি না থাকলে পরের বিয়ে বাতিল হয়ে যায়। আপনি কি জানেন না? ফুলের কথার মাঝে নিশি আহসানকে বলল, আমি ঘরে সতীন চাই না, না হলে এক টাকাও পাবে না তুমি আহসান। ফুল নিশিকে উদ্দেশ্য করে বলল, আমি ওনার বউ, সতীন হয়ে তো তুমি আইছো। নিশি তেতে উঠে বলল, তুমি বেহায়া মেয়ে মানুষ, চুপ কইরা থাও। কোন মুখে তুমি বউ বউ কইরা চিল্লাও? ভালোবাসার? তোমার জামাই যদি তোমারে ভালোই বাসতো তাইলে দ্বিতীয় বিয়ে করতো না। সে আমারে ভালোবাসে। ফুল যেন একেবারেই চুপ হয়ে গেল। মোট কথা, তার কথা ফুরিয়েছে। কি অসহায়ত্ব আজ তাকে গ্রাস করে ফেলেছে। চুপচাপ তাকিয়ে রইল আহসান পাটোয়ারির দিকে। জামেলা বেগম মিষ্টি এনে ছেলেকে আর নিশিকে খাওয়ালেন। সুরেশ আর তার মাকেও দিলেন। সবাই বেশ খুশি আহসানের দ্বিতীয় বিয়ে করায়। খুশি হওয়ারই কথা। নিশির বাবার ধন সম্পদের অভাব নেই। রূপ ধুয়ে কি পানি খাবে নাকি? জামেলা বেগম নিশির হাত ধরে বললেন, চলো ঘরে চলো বউ। কিন্তু নিশি সেখানেই দাঁড়িয়ে রইল। এরপর আহসান পাটোয়ারির দিকে তাকিয়ে বলল, আমি কোনো সতীনের ঘর করতে পারুম না। আমার থেকে কিছু পাইতে হইলে তোমার বউরে ত্যাগ করতে হবে। আমি না হলে পিছনে ফিরেই এ বাড়ি থেকে বেরিয়ে যাবো। ফুল আহসান পাটোয়ারির সামনে এগিয়ে এসে ওর হাত ধরে বলল, আমি আপনার সংসারের এক কোনায় পড়ে থাকতে? ওর কথা শেষ হওয়ার আগে আহসান পাটোয়ারি বলল, তালাক। ফুল আহসানের হাতটা ছেড়ে দিল। এবার আর চোখের পানি পড়ল না। ফুল তাকালো আহসান পাটোয়ারির চোখের দিকে। আহসান পাটোয়ারিও ফুলের দিকে তাকিয়ে বলল, আমি আহসান পাটোয়ারি সজ্ঞানে ফুলকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। নিশি মিটমিট করে হাসছে। ফুল নিঃশব্দে হাসলো। কেমন যেন দেখালো এই হাসিটা। মেহেরুন এসে ফুলের হাত ধরলো। ফুল মেহেরুনের দিকে তাকিয়ে আবারও তেমন করে হাসলো। আহসান পাটোয়ারি বুক ফুলিয়ে ভিড়ের মতো দাঁড়িয়ে আছে। এবারের বউয়ের একটা ঐতিহ্যবাহী আংটি ছিল, যা 4 পুরুষ ধরে চলমান। সে আংটিটা ফুলের হাতে ছিল। মেহেরুন নিজে ফুলকে সেটা পরিয়ে দিয়েছিলেন। নিশি এগিয়ে এসে একটানে সে আংটিটা ফুলের ডান হাতের অনামিকা থেকে নিয়ে নিল। নিজেই নিজের হাতে পরে নিল। ফুলকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন এবারের কেউ না। কিছুতেই তোমার আর অধিকার নেই। একটা সুতাতেও অধিকার নেই তোমার। ফুল আর চোখে তাকালো আহসান পাটোয়ারির দিকে। এতে ফুল নিজের ওপরই যেন নিজে বিরক্ত। যে পুরুষ তাকে ত্যাগ করে দিল অন্য কারোর জন্য, তার ওপর কি আশা রাখছে সে? এসব ভাবনার মাঝে নিশি ফুলের আঁচল টেনে ধরল। মেহেরুন এসে নিশির সে হাতের ওপর হাত রেখে বলল, কেমন ধরা মাইয়া মানুষ তুমি! মাইয়া হইয়া আরেক মায়ের আঁচল ধরো। নিশি সে কথায় না দিয়ে বলল, এ শাড়ি আমার জামাইয়ের টাকায় কেনা। এ ফকিনের বাচ্চার কোনো অধিকার নেই তা পরিধান করার।
বলে আবার আঁচল টান দিতেই ফুল আহসান পাটোয়ারির দিকে তাকিয়ে নিশির হাত থেকে নিজের আঁচলটা সরালো, ধাক্কা দিয়ে নিশিকে ফেলে দিল। আহসান পাটোয়ারি তাড়াহুড়ো করে এসে নিশিকে টেনে তুলল। এরপর দাঁত মুখ খিচিয়ে ফুলকে তেড়ে আসতে নিলেই ঠাস, আহসান পাটোয়ারি গালে হাত দিয়ে তাকালো তার সামনে থাকা নারীটির দিকে। এ নারীটিকে সে এত সময় কোমল, স্নিগ্ধ, বেশ শান্তশিষ্ট হিসেবেই দেখেছে। যে মেয়েকে হাজার মারলেও টু শব্দটাও করতো না কখনো, আজ সে মেয়ে কিনা তার গায়ে হাত তুললো, আবার দিব্যি চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ফুল একদলা থুতু ছুড়ল আহসান পাটোয়ারির দিকে। আহসান পাটোয়ারির বুক বরাবর সে থুতু পড়ল। ফুল আজ তার কোমল কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, আমার সামনে কেউ আমার আঁচল ধরে টানলো, আপনি নির্লিপ্ত ভঙ্গিতে তা দেখলেন, অথচ দুদিন আগেও আমার ঘরে অন্য কেউ গিয়ে আমারে দেখছিল কি না তা নিয়ে কত সতর্কতা আপনার। আরে পরনারীরও তো কেউ না কেউ ইজ্জত রক্ষা করতে আগায় যায়, আর সেই জায়গায় আপনি তো আমারে নিয়ে এতদিন সংসারও করছেন, উল্টে তার হয়ে আমাকে মারতে আসলেন। এ কেমন বিচার জমিদার সাহেব? লানত তেমন বিচারের উপর, আপনি একজন কাপুরুষের চেয়ে অধম। ছি! ফুল কিছুক্ষণ দম নিয়ে আবারও বলল, আপনার সুখের জন্য আমারে ছাড়লেন তো? যান, আপনার সুখ যেন চিরস্থায়ী হোক দোয়া রইল আমার, কারণ আমাদের সম্পর্কে এমনিতেও কোনোদিন ভালোবাসা বলতে কিছু ছিল না। চোখের ভালো লাগার লোলুপে আমি এতদিন এই সংসারে ছিলাম। আমি অভিশাপ দেব না, যান সুখে থাকেন, কিন্তু প্রকৃতি নিজের প্রতিশোধ নিজে নিয়ে নেয়, মনে রাখবেন। আহসান পাটারি দাঁত মুখ খিচিয়ে ফুলের চুলের মুঠি ধরে বলল, ফকিন্নির জাত, চটাং চটাং করস, এত সাহস কোত্থেকে এলো? ফুলের চুলের মুঠি আহসানের থেকে ছাড়িয়ে ফের ওর গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, আমি কোনো কালে অবুঝ ছিলাম না, আপনি স্বামী বলে সব সহ্য করে নিতাম, কারণ শরীয়তে স্বামীর অধিকার রয়েছে শাসন করার। আমি ভাবতাম শাসনই তো করছেন, এ আর এমন কি? একদম আমার ওপর অধিকার খাটাতে আসবেন না আর। আপনি আমার জন্য এখন হারাম, হারাম জিনিসে আমার আবার আপনার মতো রুচি আসে না। ফুল ঘাড় ঘুরিয়ে মেহেরনের দিকে তাকিয়ে বলল, 2 গ্রাম পেরিয়ে বড় খালের মাঠের শেষে আমার বাড়ি, তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা ভাবি, এসো কোনোদিন, ভালো থেকো। মেহেরন আটকালো না ফুলকে। এই যন্ত্রণা থেকে মেয়েটা যে নিস্তার পেয়েছে তাতে কেন যেন তার ভালো লাগাও কাজ করলো। ফুল খোপা করে নিল, ঘোমটা মাথায় তুলল আবার। ভোরের আলো চারিদিকে ফুটেছে। বের হলো এ বাড়ি থেকে, পেছন ফিরে তাকালো না একটিবারের জন্য। সুরেশ ফুলের পেছন পেছন যেতে নিলেই ওর মা ওর হাত ধরে বলল, অনেক কষ্টে এই আপদ ঘাট থেকে সরাইছে, আবার তুই এত উতলা হচ্ছিস কেন? ফারবিন বেগম নামাজ পড়ে উঠান ঝাড়ু দিচ্ছিলেন, হাঁড়িতে ভাত চাপাবেন এখন। করিম আলী খেয়ে বের হবেন কাজে, ফয়সালও। ফারবিন ঝাড়ু দিতে দিতে দেখছেন কেউ একজন আইল বেয়ে হেঁটে হেঁটে এদিকটা আসছে, দূর থেকে দেখা যাচ্ছে। বাড়ির সামনের মাঠটা বেশ বড়, 4 গ্রাম মিলিয়েও এত বড় মাঠ নেই। ফারবিন বেগম ঝাড়ু হাতে নিয়ে তাকিয়ে রইলেন সেদিকে। কেন জানি চেনা চেনা মনে হলো তার, কিন্তু নিজের মনের ভুল ধারণা মনে করে আবারও কাজে মন দিলেন ভদ্র মহিলা। এবার খুব কাছ থেকে দেখতে পেলেন তিনি, এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। বাড়ির চারপাশটায় বাঁশের বেড়া দেওয়া। ইতিমধ্যে ফুল এসে দাঁড়ালো সে বেড়ার মুখের সামনে, যেদিকে বাড়ির ভেতরে প্রবেশ করে। ফারবিন বেগমের হাত থেকে ঝাড়ু পড়ে গেল। ভদ্রমহিলা যেন মিনিট 2-এর জন্য স্তব্ধ হয়ে গেলেন। ফুল মায়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আম্মা। ফারবিন বেগম মেয়ের ডাকে ধ্যান থেকে বের হয়ে কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলল, ও ফুলের বাপ, আমনের ফুলে আইছে, দেখা যান। ও ফুলের বাপ বলে ফারবিন বেগম মেয়েরে আগলে ধরলেন। ভদ্রমহিলা হাউমাউ করে কাঁদতে লাগলেন মেয়েকে জড়িয়ে ধরে। বসে গেলেন মাটিতেই মেয়েকে নিয়ে, যেন বুকের মধ্যে মেয়েকে নিয়ে নিবেন। বহু বছর পর আদরের নারী ছেড়া ধনকে জড়িয়ে ধরেছেন তিনি। ফুলও যেন লুকিয়ে থাকতে চাইল, যেমন করে ছোট বাচ্চা ভূতের ভয়ে তার মায়ের কাছে এসে লুকিয়ে থাকে তেমন করে। করিম আলী এলেন দৌড়ে স্ত্রীর আওয়াজ শুনে। এসে দেখলেন ফারবিন বেগম শাড়ি পরা কাউকে জড়িয়ে ধরে বসে কাঁদছেন। করিম আলী হতভম্ব হয়ে বসলেন পাশে। ফারবিন বেগমের চোখের দিকে তাকালো। ফারবিন বেগম ইশারায় সায় দিলেন। ফারবিন বেগমের থেকে ফুলকে করিম আলী নিজের দিকে ফেরালেন। ফয়সালও পাশে এসে দাঁড়িয়েছে, তার আপুকে সেও দেখল।
ফুলের ঠোঁটের দিকটায় কেটে রক্ত শুকিয়ে রয়েছে, হাতে রক্ত জমানো সারা অংশ জুড়ে যতটুকু দৃশ্যমান। ধবধবে সাদা চেহারায় কি ভয়ঙ্কর লাগছে দাগগুলো। করিম আলী মেয়ের চোখের দিকে তাকালো। চোখের নিচটায় কালি পড়ে গিয়েছে, যেন কত শত রাত ঘুমায়নি। করিম আলী মেয়ের হাতগুলো ধরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আম্মা, ও আমার আম্মা, তোমারে মারছে আবার আম্মা? কি করছে রে আমার আম্মারে? আল্লাহ, কেমনে পারলা ইডা হইতে দিতে? আম্মা, ও আম্মা। ফুলের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। ফুল এক হাতে তার আম্মার হাতটা নিয়ে আরেক হাতে তার আব্বার হাত একসাথে করে বলল, আমারে তোমগো কাছে ঠাই দিবা? জানো, আমার ওরা সুরে ফালাইয়া দিল, তাগো ঘরে নতুন বউ উঠলো। আমার জায়গা নাই আর, দিবা ঠাই আব্বা? করিম আলীর দিকে তাকিয়ে বলল ফুল। করিম আলীর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েকে আগলে নিয়ে বলল, আল্লাহ, এটা কি কইল রে আমার আম্মায়? আমার আম্মার লাইগা তো আমার জানটাও হাজির। কি রে কইল? ঠাই দিতাম না মানে? তোমারে কলিজার ভিত্তে রাখমু আম্মা। ফয়সাল দূরে দাঁড়িয়ে কাঁদছিল। ফুল হাত দিয়ে ইশারা করতে ফয়সাল তার আব্বার পাশে বসে আলতো হাতে তার আপুকে জড়িয়ে ধরল আর বলল, আপু, মেলা দিন হইছে একলগে বইয়া ভাত খাই না, খাইবা আপু? একথায় যেন ফুল আরো হু হু করে কেঁদে উঠল। এদিকে প্রেমা আজ সকালে স্কুলে গিয়েছিল। অনেক ঘুম থেকে উঠে বেশ দেরি করে, প্রায় 9টার দিকে। উঠানের এপাশে বসে সে রোদ পোহাচ্ছিল। শীত পড়া শুরু হয়েছে একটু একটু করে। অনেক হঠাৎ খেয়াল করলো প্রেমা বাড়িতে ঢুকছে, তাও আবার চোখে হাত দিয়ে। অনেক আরো একটু খেয়াল করতেই দেখলো প্রেমা কাঁদছে। অনেক উঠে হেঁটে গেল প্রেমাদের ঘরের দিকে। প্রেমার রুমের দরজা বন্ধ। অনেক কয়বার ধাক্কা দেওয়ার পরও দরজা ভেতর থেকে বন্ধ। প্রেমার মা ফাইমা বেগম থালা বাসন ধোয়ার জন্য পুকুরে গিয়েছেন, তাই দেখতে পেলেন না এসব কিছুই। পুকুরটা বাড়ির পেছন দিকে, ওখানে তেমন আওয়াজ শোনা যায় না। অনেক শেষ একবার জোরে ধাক্কা দিয়ে বলল, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভাঙবো? অনেকের ধমক শুনে প্রেমা দরজা খুলে দিল। মেয়েটার চোখ লাল হয়ে আছে। অনেক ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? প্রেমা চুপ করে রইল, মাথা নিচু করে, আর কাঁদতে লাগলো। অনেক আরেকটা ধমক দিয়ে বলল, বলবি কি না? প্রেমা অনেকের দিকে তাকিয়ে, মেম্বারের পোলায় হাসেম আছে না, কদিন ধরে আমাকে বিরক্ত করছিল। আজ আমি একাই মীরার বাড়ির বাগানের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আজ ওখানে হাসেম আমাকে প্রেম নিবেদন করা আমি প্রত্যাখ্যান করাতে আমার ওড়না ধরে টেনেছে। রাস্তা সবাই দেখেছে। ওর সাথে থাকা ছেলেরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছে। অনেক দাঁত মুখ খিচিয়ে প্রেমাকে বলল, চল। প্রেমা অনেকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। অনেক প্রেমার সম্মতির অপেক্ষা না করে হাত ধরে টানতে টানতে প্রেমাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ফ্ল্যাশব্যাক, দুপাশে ফসলের ক্ষেত, মাঝে বয়ে গিয়েছে আঁকাবাঁকা উঁচু প্রায় 10 থেকে 15 ফুট প্রশস্ত রাস্তা। রাস্তাটা কাঁচা মাটিতে তৈরি করা। সে পাকিস্তানি আমল থেকে এ গ্রামের রাস্তাটি এমন। তবে গঞ্জের ওদিকে রাস্তাটা আবার পিচ ঢালা করা। গ্রামের হাই স্কুলের যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে। প্রেমাদের বাড়ি থেকে প্রায় 40-45 মিনিট হাঁটার পরই স্কুল। স্কুলে যাওয়ার পথের একটা অংশ হচ্ছে মীরাবাড়ির সামনের রাস্তা, যা মীরাবাড়ির রাস্তা নামে পরিচিত। দুপাশে বন জঙ্গলে ঘেরা, শুধু মাঝখানে 10 থেকে 15 ফুট প্রশস্ত রাস্তা। পাশে রয়েছে বাঁশঝাড়, সারাক্ষণ সেখান থেকে কা কা করে কাক ডাকে। সে বাড়ির সামনে রাস্তার পূর্ব পাশে রয়েছে পুকুরের ঘাট। পাশেই রয়েছে একটা ব্রিজ। ওখানে গায়ের যত বখাটেদের আড্ডা, গায়ের যত বাজে আড্ডাবাজি, মেয়েদের ইপটিজিং, সমস্ত বাজে ছেলেদের আড্ডা সেখানে। অনেক সময় অনেক মেয়েরা একা আসার সময় এর পাশের বাড়ির উঠানের উপর দিয়ে ক্ষেতের ওদিক দিয়ে চলে যায়। প্রেমাও তাই করে। কিন্তু কদিন হলো সে বাড়ির মেয়ে লোকেরা এই ব্যাপারটা নিয়ে অনীহা প্রকাশ করেছেন। তারা বলেছে তাদের বাড়ির উঠানে দিয়ে যেন কোনো স্কুলগামী কেউ না যায়। তাদের অভিযোগ, যখন তখন নাকি মেয়েরা বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় হাহা হিহি করে, যা বাড়ির গুরুজনদের মোটেও পছন্দ না। কিন্তু প্রেমা মোটেও তেমন না। যে বাড়িতে যতই চঞ্চল স্বভাবের হোক না কেন, রাস্তাঘাটে সে মোটেও তেমনটা করে না। তার কাছে সবার আগে বাড়ির সম্মান। সে চায় না তার জন্য অন্তত তার বাবা জ্যাঠার মাথা নিচু হোক। আজ প্রেমা মীরা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে যাচ্ছিল একা একা, কারণ তার সই নীলা আজ আসবে না।
তারা রোজ একসাথেই যায়, কিন্তু আজ ওর নাকি জ্বর হয়েছে, তাই যাবে না বলেছে। নীলা আর তার বাড়ি পাশাপাশি। প্রেমা বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় আর চোখে তাকিয়ে দেখলো মেম্বারের ছেলে হাসেম হাতে একটা গোলাপ নিয়ে কেমন বিশ্রী ভঙ্গিতে তাকিয়ে আছে। এ ছেলেটা বরাবরের মতো বেয়াদব স্বভাবের। কিছুদিন আগেও বিচার বসেছিল এর নামে। দশম শ্রেণীতে পড়ুয়া এক আপুর গালে নাকি জোর করে চুমু খেয়েছিল। বিচার অবশ্য তেমন কিছুই হয়নি। ওই আপুটার বাবা হতদরিদ্র, তার টাকার জোর কম ছিল বলে সুষ্ঠু বিচারও হয়নি। শুধু মেম্বার তার ছেলেকে ধমকেছে, এই যা। প্রেমার সেসব মনে পড়লেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। প্রেমা দু কদম হাঁটতে হাসেম এসে সোজা প্রেমার পথ আটকে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে হাসেমের পাশে থাকা ছেলেগুলো ঘাটে বসার জায়গাতে বসে শীষ বাজিয়ে নানা রকম হাসি ঠাট্টা করতে লাগলো। প্রেমা ভেতরে ভেতরে ভীষণ ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। পাশ কাটিয়ে চলে যেতে নিলি হাসেম আবারও ওর সামনে এসে দাঁড়ালো। হাসেম ছেলে উচ্চতায় 5 ফিট 5 হবে। শার্টের বোতামগুলো খুলে রেখেছে, কেমন বড় বড় চুল। প্রেমা হাসেমের দিকে না তাকিয়ে বলল, রাস্তা আটকে দাঁড়াচ্ছেন কেন আপনি? হাসেম সেসব কথা উপেক্ষা করে বলল, আমি তোমাকে ভালোবাসি। বলে গোলাপটা এগিয়ে দিতে প্রেমা দু কদম পিছিয়ে গেল। বলল, মাফ করবেন, আমি এসব পছন্দ করি না। বলেই যেতে নিলি হাসেম প্রেমার গায়ে জড়ানো ওড়না টেনে ধরল। প্রেমা চোখ বড় বড় করে হাসেমের দিকে তাকালো। কেমন বিশ্রীভাবে হাসছে আর বলছে, সোজা কথায় ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তোর সাহস হয় কি করে মেম্বারের ছেলেকে এড়িয়ে যাবার? তোর অবস্থা ওই মেয়েটার মতোই করব, যাতে আর মুখ না দেখাতে পারস। প্রেমা কিছু বলল না, কাঁদতে লাগলো আর ওড়না ছাড়ানোর জন্য জোরাজোরি করতে লাগলো। সে ভীষণ ভীতু প্রকৃতির, এসব কখনো মোকাবেলা করেনি, তাই মেয়েটার আরো বেশি ভয় হচ্ছে। হাসেমের পাশে থাকা ছেলেগুলো কেমন অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো প্রেমাকে উদ্দেশ্য করে। পাশে এক বৃদ্ধ যাচ্ছিল, তিনি এসব দেখতে পেয়ে এগিয়ে আসলেন। হাসেম লোকটাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ ওড়না ছেড়ে দিল। প্রেমা সে সুযোগ নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলো। হাসেম প্রেমার দৌড়ের দিকে তাকিয়ে বলল, পালিয়ে আর যাবে কোথায়? বর্তমানে অনেক প্রেমার হাত ধরে গরুর মতো টানতে টানতে নিয়ে আসলো প্রেমাকে। 20 মিনিটের পথ 10 মিনিটে শেষ করলো। মীরাবাড়ির সামনে এসে দেখলো কেউ নেই সেখানে। অনেক জানে হাসেম এ সময় কোথায় থাকতে পারে। সামনে চায়ের দোকানের সামনে তার আড্ডা। রোজ এ সময় সেখানেই থাকে। নেহাল আর রাসেল এ পথ দিয়ে আসছিল। অনিককে আর প্রেমাকে এভাবে আসতে দেখে তারা এগিয়ে আসলো। অনিককে জিজ্ঞাসা করলে অনিক ওদের দিকে আগুন চোখে তাকালো। তারা দুজন তেমন কিছু বুঝলো না, শুধু এতটুকুই বুঝলো যা হয়েছে প্রেমাকে ঘিরে হয়েছে। অনিকের পিছু পিছু তারা চলল। মিনিট 10-এর মধ্যে অনিক একটা চায়ের দোকানের সামনে প্রেমাকে নিয়ে আসলো। চায়ের দোকানে হাসেম সহ তার 3 বন্ধু ছিল। ওরা নিজেদের আড্ডাতে মশগুল ছিল, তাই প্রেমাদের দেখতেই পেল না। অনিক প্রেমাকে টান দিয়ে হাসেমের সামনে দাঁড়া করালো। হাসেম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। অনিক হাসেমের চোখে চোখ রেখে বলল, ওর ওড়না ধরে টান এবার। সুবর্ণ সুযোগ দিয়েছি তোকে, আমি ভাই হয়ে। টান গা থেকে ওড়না। বদনাম করবি না ওরে, কর। হাসেম ওর দিকে তাকিয়ে বলল, তোর সাথে আমার কোনো লেনা দেনা নাই। নিজ থেকে আইয়া নাটক করবি না। অনেক দাঁত মুখ খিচিয়ে হাসেমকে হ্যাসকা টান দিয়ে ওর কলার চেপে ধরে চিৎকার করে বলল, টান ওর গা থেকে ওড়না। এখন পারবি না তাই তো? বলে অনেক আশেপাশে তাকালো। কিছুই পেল না তেমন। অনেক দেখতে পেল একটা কাঁচা সদ্য ভাঙা ছোটখাটো মাঝারি সাইজের কড়ই গাছের ডাল পড়ে আছে। সেটাকে নিয়ে হাসেমের দিকে এগিয়ে সাথে সাথে ওর ডান হাত বরাবর বাড়ি দিয়ে বলল, দে এবার গায়ে হাত দে। ক্ষমতার বড়াই দেখিয়ে মেয়েদের গায়ে হাত বাড়াচ্ছিস? সবসময় মনে করেছিস পার পেয়ে যাবে? ও আমার বাড়ির মেয়ে, সম্পর্কে আমার বোন হয়। তোর কোনো বাপ আছে? আমি দেখবো এবার। বলেই অনেক একের পর এক বাড়ি দিতেই লাগলো। হাসেমের সাথে দুজনও আসতে নিলেই রাসেল আর নেহাল মিলে ওদের দুজনের সাথে মারামারি করতে লাগলো। শেষে হাসেমের সাথের দুজন পালালো হাসেমকে ছেড়ে। কিন্তু অনিক এখনো অবধি হাসেমকে এলোপাতাড়ি পিটিয়ে যাচ্ছে। প্রেমা অনিককে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাসেল আর নেহাল অনিককে আটকালো। হাসেমকে চায়ের দোকানের পাশে থাকা কজন ধরল। অনিক আবার চিৎকার করে বলল, ফের কোনো মেয়ের ওড়না টানবার আগে একবার আমাকে স্মরণ করিস।
হাসেম রক্তাক্ত অবস্থায় বলল, খুব ভুল করলি অনিক, আমার বাপের চিনস না তুই? অনিক আবারও ওর দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু নেহাল আর রাসেলের জন্য পারল না। তবুও বলল, তোর কোন বাপ আছে অনিকের সামনে নিয়ে আয় যা। বলে অনিক প্রেমার হাত ধরে বলল, চল। সেখান থেকে প্রেমাকে নিয়ে চলে আসলো অনিক। ফুল গোসল করে তার আগের 3 বছরকার আগের একটা সালোয়ার স্যুট পরলো, কিন্তু বেশ সমস্যা হলো তা পরতে, কারণ বয়সের সাথে সাথে মানুষের স্বাস্থ্যের পরিবর্তন হয়। করিম আলী ছেলে মেয়ের জন্য রাত দিন কষ্ট করে হলেও চাইতেন একটু ভালোভাবে রাখতে, কিন্তু এক ঝড়ে সমস্তটা কেমন যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ফুল উঠানের একপাশে একটা পাটি বিছিয়ে বসেছে। ফারবিন বেগম মেয়েকে খাইয়ে দিচ্ছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। ফুল কেমন নীরব হয়ে গেছে, কিন্তু বছর 3 আগেও মেয়েটা বেশ চঞ্চল ছিল, যে কিনা প্রকৃতি প্রেমী ছিল, সারাক্ষণ প্রকৃতির অপার সৌন্দর্যে নিজেকে বিলীন করে রাখতে চাইতো, কিন্তু তাও একটা সময় পর নিষিদ্ধ হয়ে পড়ে তার জন্য, যেন কোনো শকুনের নজরে না পড়ে যায় এ ভুবন মোহিনী। কিন্তু কি হলো? সেই তো ভুল করে হলো নজরে চলে এলো মেয়েটা। সে ভুল ফুলের গায়ে কাটা হয়ে বিঁধল। ফারবিন বেগম থালা বাসন ধোয়ার জন্য ঘাটে গেলেন। মেয়ের ক্ষতবিক্ষত শরীর দেখে এ ঘরের কারোর পেটেই ভাত গেল না। করিম আলী তাড়াহুড়ো করে কাজে গেলেন এই আশায় মহাজনের কাছ থেকে অগ্রিম কিছু টাকা এনে মেয়ের জন্য ওষুধ কিনে আনবেন। ফয়সালটাও যাওয়ার সময়ও তার আপুর দিকেই তাকিয়েছিল। ফারবিন বেগম গেলেন ঘাটে থালা বাসন ধোয়ার জন্য, কিন্তু কিছুতেই তিনি কাজে মন বসাতে পারছেন না। মেয়ের এমন নীরবতা মোটেও ঠিক লাগছে না। পাথর হলে অন্তরাত্মার মরণ হয়, এমনটা ফারবিন বেগম মোটেও চান না। ফারবিন বেগম তাড়াহুড়ো করে থালা বাসনগুলো ধুয়ে গেলেন পাকের ঘরের দিকে। ফুল সেখানেই বসেছিল আর মাছে চুলায় পাতা গুচ্ছিল। ফারবিন বেগম গিয়ে দেখলেন পাতার আগুন প্রায় ফুলের আঙুল ছুঁই, লেগেও গিয়েছে একটু, কিন্তু মেয়েটা আগুনের দিকেই তাকিয়ে অন্যমনস্ক হয়ে আছে। ফারবিন বেগম দৌড়ে গিয়ে মেয়ের হাত ধরলেন, আঙুলে ফু দিতে লাগলেন। ফুল দেখলো তার মায়ের আকুলতা তার জন্য। নিঃশব্দে হাসলো মেয়েটা, এরপর বলল, আম্মা, আগুনকে কি করে উপলব্ধি করাই? এই ছলচাতুরির দুনিয়ায় এই নিকৃষ্ট মন আগুন ছাড়াই জ্বলছে অহলের দহনে। ফারবিন বেগমের থেকে কোনো উত্তর আসলো না। ফুল ফের আগুনের দিকেই তাকিয়ে রইল। তোরে আমি একটু 2 চোখ ভরে সুখী দেখতে চাই, মরার আগে এইটাই আমার শেষ ইচ্ছা। ফুলের তার আম্মার দিকে তাকিয়ে বলল, সুখ কি আম্মা? ফারবিন বেগম আঁচলে মুখ ঢাকলেন, 2 কদম এগিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে ভারী একটা নিঃশ্বাস নিয়ে বললেন, জানি না, মেলা দিন হইল সুখের লাগুর পাই না। বলে ফারবিন বেগম পাশের বাড়িতে গেলেন কাজ করতে। সেখান থেকে ওনাদের দেওয়া কিছু খুদ এনে রান্নায় চাপাবে পরের দিনের জন্য। রাতে অনেক বাড়িতে ফিরল। সেই যে তখন প্রেমাকে বাড়িতে দিয়ে গিয়েছে, তারপর থেকে আর দেখা যায়নি তাকে। অনেক ঘরে ঢুকেই দেখল হোসেন হাওলাদার বসে আছেন গম্ভীর হয়ে। অনেক গিয়ে ওনার পাশে বসতে উনি উঠে সোজা রুমের দিকে চলে গেলেন। নুরুন্নেসা বেগম এসে ছেলের পাশে বসে বললেন, কাল বিকালে বিচার বসবে মতিনের চায়ের দোকানের সামনে। মারামারি কেন করতে গেলি মেম্বারের ছেলের সাথে? অনেক নিঃশব্দে উঠে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। বলা বাহুল্য যে বাড়ির কেউ প্রেমার কথাটা জানে না। দুপুরে নাকি মেম্বার এসেছিল বাড়িতে, এসে ওনার ছেলের হাত ভেঙেছে, মাথা ফেটেছে, পায়ে চোট পেয়েছে, সেসবের বর্ণনা দিয়ে গিয়েছেন, কিন্তু কেন এসব হলো সেসব কিছুই তিনি উল্লেখ করেননি। অনেকের এসব নিয়ে মাথা ঘামায়ও না। সমাজের এসব নীতি নেওয়াজ তার কাছে অহেতুকই মনে হয়। তার মতে নারীরা মায়ের জাত, আর সে মায়ের জাতের সম্মানে যে ন্যূনতম আঘাত হানবে সে সমস্ত বিচারের ঊর্ধ্বে। অনেক বিড়বিড় করে বলল, মায়ের উপরে কোনো ঔষধ নাই। সকালে প্রেমা ঘুম থেকে উঠে অনিকদের ঘরে এলো। অনিকের রুমের দরজা খোলাই থাকে। প্রেমা দরজা পর্যন্ত গেল ওর রুমের। শীতের সকালে সোনালি রঙা রোদ জানালা দিয়ে এসে অনিকের চোখে মুখে পড়ে কি সোনালি রূপালী পরাগের মতো চিকচিক করছে। অনিককে দেখতে একেবারে সিনেমার হিরোদের মতোই। গায়ের প্রায় প্রতিটি মেয়েদের কিশোরী মনের তোলপাড় করা যুবক সে, কিন্তু ওর রকচটা স্বভাবের কারণে কোনো মেয়েরা সামনে আসার সাহসও পায়নি। এই তো সেদিন ওদের বাড়ি থেকে 2 বাড়ি পরের এক মেয়ে প্রেমার কাছে চিঠি দিয়েছিল অনিককে।
অনেকে বলতে প্রেমা উল্টো ঝাড়ি খেয়েছে। প্রেমার অবশ্য এই ব্যাপারটা ভালোই লাগে। এজন্যই হয়তো এ পুরুষের জন্য তার এত আকুলতা, এত উদ্বিগ্নতা। কিন্তু এ উদ্বিগ্নতা কখনো প্রকাশ করা হয়নি। প্রকাশ করলে যদি হারিয়ে ফেলে চিরতরে, সে ভয়ে প্রকাশ করাই হয়নি। বিকাল হয়ে এলো। হোসেন হাওলাদার স্কুল থেকে ওদিক দিয়ে বিচারের ওখানে চলে গিয়েছেন। অনিক এলো বাড়িতে। প্রেমা ঘরেই ছিল। অনেক সোজা গিয়ে প্রেমার হাতটা ধরে বেরিয়ে গেল। পেছন থেকে প্রেমার মা ফাইমা বেগম পেছন থেকে জোরে জোরে অনিককে ডাকলো। অনিক একটাবারের জন্য দাঁড়ালো না। মতিনের চায়ের দোকানের সামনে প্রায় 40-50 জন মানুষের সমাগম। অনেক উপস্থিত হলো প্রেমার হাত ধরে। হোসেন হাওলাদার আর চোখে ছেলের দিকে তাকালেন। ভীষণ ক্ষোভও প্রকাশ করলেন মনে মনে। বাড়ির মেয়ে ঝিদের এখানে আনার জন্য। নেহাল আর রাসেলও ইতিমধ্যে উপস্থিত হয়েছে। অনেক পাশে একটা চেয়ারে তার বয়সী একজন বসেছিল। অনেক ছেলেটাকে বলতেই ছেলেটা চেয়ার থেকে সরে গেল। চেয়ার হাতে নিয়ে এপাশে এনে অনেক প্রেমাকে বসতে দিল। প্রেমা মাথায় ওড়না দিয়ে সুন্দর সাবলীল ভঙ্গিতে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। রমেশ মেম্বার, হাসিমের বাবা সবাইকে নিজের ছেলেকে দেখালেন। হাসিমের হাত পায়ে ব্যান্ডেজ করা। তিনি বললেন, মাস্টারের পোলার নামে আরো কয়বার অভিযোগ আসছিল আমার কাছে, কিন্তু মাস্টার সাহেব একজন গণ্যমান্য মানুষ, তাই আমি চুপ ছিলাম। কিন্তু এখন দেখি আমার নিজের ঘরে হামলা দিল। আমার আব্বাই পাকিস্তানিগুলোর লগে যুদ্ধ করে পঙ্গু হইছে, দেশ স্বাধীন করছে। কিন্তু এগমতো সন্ত্রাসীগো জন্য এখন তো এদেশে শ্বাসই নিতে মানা মনে হচ্ছে। আপনারা সকলে দেখেন কেমন মারছে আমার ছেড়ারে। অনেক কিছু বলতে উদ্যত হতেই হোসেন হাওলাদার ওকে চুপ করে দিয়ে বললেন, আমার ছেলের এমন আচরণের জন্য আমি ভীষণ লজ্জিত। আমি মেম্বারের ছেলের চিকিৎসার ভার বহন করব। আমার এছাড়া আর কিছু বলার রইলও না। হয়তো আমি প্রকৃত শিক্ষা দিতে পারিনি। কথাটা হোসেন হাওলাদার অনেকের দিকে তাকিয়ে বললেন। অনেকের শেষের কথাটা বেশ গায়ে লাগলো, একেবারে তীরের ন্যায় লাগলো। সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলল, আপনাদের এসব বিচার আমি মানি না। যে বিচারে অন্যায়কে প্রাধান্য দেওয়া হয় সে বিচার কেন বসানো হয়েছে? মস্করা করেন আপনারা আমার সাথে? রমিজ মেম্বার বললেন, চুপ করো বেয়াদব ছাড়া। মারামারি করনে করছো, আবার গলাবাজি। চোরের মায়ের বড় গলা। আসলে শিক্ষা দিতে পারে নাই তোমারে ঠিক মতো। অনেক ওনার দিকে তাকিয়ে রক্ত চোখে বলল, আপনার ছেলের মতো আপনারও জিপ টেনে 3 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবো যদি আমার বাবা মা নিয়ে আর একটা কথাও তোলেন। হোসেন হাওলাদার সবার সামনে ছেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। অনেক অবাক চোখে তাকিয়ে রইল তার বাবার দিকে। সবসময় তিনি মুখেই যা শাসান, কিন্তু এই প্রথম তিনি অনেকের গায়ে হাত তুললেন। অনেক আর চোখে তাকিয়ে দেখলো হাসে মিটমিট করে হাসছে। অনেক তার বাবার দিকে একবার তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ এখানে বিচার বসানো হয়েছে ঠিক কোন কারণে আপনাদের কি তা ধারণা আছে? চেয়ারম্যান আব্দুল আজিজ বললেন, তুমি মারামারি করে একজনের হাত পা ভেঙেছ, সে কারণে। অনেক আলতো হেসে বলল, আর আমি কেন মারলাম তা আপনারা কেউ জানতেও চাইলেন না? আমাকে কি দেখে আপনাদের মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়, যে কাউকে কারণ ছাড়াই আঘাত করব? চেয়ারম্যান আবারও বললেন, কেন মেরেছ? অনেক তার থেকে একটু দূরে চেয়ারে বসা প্রেমাকে দেখিয়ে বলল, এই যে এই মেয়েটাকে দেখছেন না, ও আমাদের বাড়ির মেয়ে মানুষ, সম্পর্কে আমার বোন হয়। তো আমার বোনের ওড়না ধরে কেউ মাঝ রাস্তায় টানবে, আবার তাকে উদ্দেশ্য করে নানা রকম কটাক্ষ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হবে, এটা ভাই হিসেবে কি আমার খুশি হওয়া উচিত? আমার জায়গায় আপনারা থাকলে খুশিতে ডিগবাজি দিতেন। রমিজ মেম্বার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছেলের লটকানো মুখের দিকে একবার তাকিয়ে বলল, কি বলতে চাইতাছো তুমি? অনেক তার বাবার দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, আমার বোন মীরাবাড়ির রাস্তার সামনে দিয়ে স্কুল যাওয়ার সময় হাসেম তার গায়ের ওড়না টেনে ধরেছিল, এমনকি ওড়না নিজের হাতেই প্রায় নিয়ে নিয়েছিল। হাসেমের বন্ধুরা আমার বোনকে বাজে ভাষায় গালি দিয়েছে। এখন আপনারা যদি বলেন আমি যা করেছি তা অন্যায়, তাহলে আমি 1000 বার এ অন্যায় করতেও রাজি। এমনকি আমি মেম্বারের পোলারে এখন সবার সামনে আবারও মারবো। পরে দেখলেই আমার শরীর জ্বলে। আর আপনাকে এসব আজাইরা নিয়মের বিচারে আমি সামিল হতে পারলাম না। আমি ওকে মেরেছি, আবারও মারবো, দেখি কোন বাপে কি করতে পারে আমাকে। বলেই প্রেমাকে উদ্দেশ্য করে বলল, প্রেমা চল। প্রেমা আর চোখে তার জ্যাঠার দিকে তাকালো।
হোসেন হাওলাদারও সায় দিলেন তাতে। অনেক প্রেমার সাথে চলে আসলো। হোসেন হাওলাদার রমিজ মেম্বারের দিকে তাকালেন। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। চেয়ারম্যান আব্দুল আজিজ বললেন, রমিজ ভাই, আপনার ছেলের নামে আমি আরো কয়েকবার এসব অভিযোগ পেয়েছি। আপনি প্রতিবারই তা এড়িয়ে গিয়েছেন। আমি আপনাকে শেষবারের মতো বলছি, ছেলেকে সাবধান করুন, না হয়ে গ্রাম ছাড়তে হবে তাকে। বিকালের পশ্চিম আকাশে লাল আভা বিদ্যমান। ফুল উঠানে একটা পিঁড়িতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে যতই নিজেকে স্বাভাবিক করতে চাইছে, কিন্তু পারছে না। ঘটা করে তার গায়ে কলঙ্কের দাগ লাগানো হয়েছে। তাকে এত সহজে আর যায়? চুলগুলো অযত্নে পড়ে রয়েছে, চিরুনি লাগাইনি চুলে। ফয়সাল এলো বাড়িতে, সারাদিন মাঠে কাজ করে। এসে ঘরে না গিয়ে তার আপুর পায়ের কাছে বসে রইল। ফয়সাল বলল, আপু, চোখ বন্ধ করো। ফুল জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো, কিন্তু চোখ বন্ধ করলো সে পরক্ষণেই। নিজের পায়ে কারো হাতে স্পর্শ পেতে ফুল চোখ খুলে ফেলল। দেখলো ফয়সাল নুপুর পরাচ্ছে। পরানো শেষ হলে ফয়সাল বলল, সেদিন রফিকের বইনেরে দেখলাম এমন করে নুপুর পড়তে, তাই তোমার লেগে আনলাম। ফকফকা পায়ে ওই মাইয়াটার চাইতে তোমার পায়ে আরো সুন্দর লাগতেছে। ফুল নুপুরে হাত ছোঁয়ালো, বলল, টাকা কোথায় পেলি? ফয়সাল কোদাল কাঁধে নিয়ে বলল, আজ সকালে খেতে মাটি কাটছি, সারাদিন কাম করছি। 10 টাকা দিল, সেই টাকা দিয়েই গঞ্জের মেলা থেকে আনলাম। বলেই খাল পারে গোসল করতে গেল ছেলেটা। ফুল নিঃশব্দে কাঁদছে। নিজেকে আজ বেশ আদরে লাগছে তার, মেলা দিন পরে। করিম আলীও এলেন ঘাড়ে করে ওরা নিয়ে। তিনি ওষুধ এনেছেন মেয়ের জন্য। ফারবিন বেগমের কাছে দিলেন সে ওষুধ। ফারবিন বেগম অতি যত্নের সহিত সে ওষুধ লাগাতে লাগলো মেয়ের ক্ষতস্থানে। ফুল অন্যমনস্ক হয়ে তার মাকে বলল, বাহিরের ক্ষততে মলম লাগাচ্ছ আম্মা? আর অন্তরের ক্ষতরে কিভাবে মিটামু আম্মা? সময়ের লগে লগে সব সইয়া যাইব, যেমন কইরা নিয়তিরে সইসত তেমন কইরাই। অন্য কারো চিন্তা বাদ দে, নিজের জন্য বাঁচতে শিখ। যে তোরে ছাড়া সুখে, তুই কেন বুক পোড়াবি তার জন্য? আমরা আছি না তোর জন্য? আছি না? ফুল উপনিস মাথা নাড়ল। আজকাল চোখে আর পানি আসে না তেমন, আসার কথাও নয়। যখন পানি আসতে চায়, তখন নিজ থেকে একটা কথাই মাথায় আসে তার, কার জন্য আসবে? আর কেনই বা আসবে? আজ সন্ধ্যার পরপরে অনেক ভাত খেতে বসলো। খাওয়া শেষ হওয়ার একটু আগে হোসেন হাওলাদার ঘরে ঢুকলেন। অনেক আট চোখে বাবার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো। নিজের রুমে যেতে নিলেই হোসেন হাওলাদার ছেলের কাঁধে হাত রাখলেন। আজ সে হাতে ছিল না কোনো রাগের বর্ণনা, না কোনো তীব্র ঝাপটা। আজ ছিল ভরসার হাত, কৃতজ্ঞতার হাত। অনেক সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল। নুরুন্নেসা বেগম দূরে দাঁড়িয়ে কাঁদছেন। তার ছেলে বরাবরই ডান পিঠে, দস্যি স্বভাবের, কিন্তু মোটেও মন থেকে কঠোর নয়। হোসেন হাওলাদার ছেলের থেকে হাত সরিয়ে বললেন, ঘরে যাও। অনিকও বাধ্য ছেলের মতো নিজের রুমে গেল। পরের দিন ফুল গোসল করে তার মায়ের তুলে রাখা সে কাপড়টা পরল। পায়ে চকচক করছে ইমিটেশনের নুপুর জোড়া। চুলগুলো বিনুনি করলো আজ, হাঁটু নিচ অব্দি ছাড়িয়ে গেল সে বিনুনি। ফুলের ঠোঁট জোড়া যেন গোলাপের ন্যায় জলজল করে সবসময়। চোখগুলো হরিণ চোখা। শরীরের গঠন শিমুলের তুলার ন্যায় সুন্দর। তার চালচলন, চলার ভঙ্গি দেখে যে কেউ পথভ্রষ্ট হতে হবে, ঠিক এমনই তার চাহনি। যে পুরুষ এমন মেয়েকে উপেক্ষা করতে পারে, সে পুরুষের জন্য সবারই আফসোস হবে। আর এ আফসোস হবে একমাত্র এমন ভুবন মোহিনীকে হারানোর জন্যই। ফুল ঘোমটা টেনে আজ গেল তার আব্বার খাবার নিয়ে। ফুলকে দেখে করিম আলী এগিয়ে এসে বললেন, আম্মা, তুমি আসতে গেলে কেন? আমি তো সন্ধ্যার আগে বাড়ি যাইতাম। ফুল একটা মুক্ত নিঃশ্বাস নিয়ে বলল, প্রকৃতির মাঝে আবার নিজেকে বিলীন করে দিতে চাচ্ছি আব্বা। এ প্রকৃতি, এ মুক্ত আকাশ ভীষণ টানে আমারে। করিম আলী একটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। মেয়েকে বহু বছর পর আবার আগের মতো একটু হলেও উপলব্ধি করতে পেরে তিনি ভীষণ খুশি। ফুল যাওয়ার সময় তার আব্বার কষ্ট একটু কম করার জন্য একটা ওরা নিজের মাথায় নিল, আর সেখান থেকে একটা গন্ধরাজ ফুল নিজের কানে গুজল। বাড়িতে না গিয়ে সে নদীর পাড়ে গেল আজ। মেলা দিন পরে নিজের চেনা পরিচিত রূপকে উপলব্ধি করতে চাইছে মেয়েটা। ফুল নদীর ঘাটে বসলো পানিতে পা চুবিয়ে। মৃদু বাতাসে তার ঘুমটা সরে গিয়েছে। বিনুনিতে থাকা ছোট ছোট চুলগুলো উঠছে তার।
বাসন্তী রঙের কাপড় তার গায়ে জড়ানো, যেন কেউ এ দৃশ্য দেখলে মনে হয় তার রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ হতো এই ভুবন মোহিনী। নদীর ঘাটের ডান পাশে একটু দূরে একটা বটগাছ ছিল। সে বটগাছটা বেশ বড় ও চওড়া। সে গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছিল অনিক। হঠাৎ তার চোখ গেল ঘাটের দিকে। আকাশ তখন গোধূলি লগ্ন ধারণ করেছে, যেন আকাশও আজ নিজ রঙে রাঙিয়ে নিচ্ছে নিজেকে। অনিক সেদিক থেকে চোখ ফিরিয়ে কয়বার বাঁশিতে আবারও সুর তুলতে চাইল, কিন্তু সে ব্যর্থ হলো। ঘাটের দিকে আবারও সে নজর গেল। মেয়েটা পা দিয়ে কেমন পানি ছোড়াছুড়ি করেই যাচ্ছে। এ পানের কলধ্বনি অনিকের কানে কেমন বাজতে লাগলো। না চাইতেও তার অবুঝ মন বারবার কেন জানি সেদিকে টানছে। অনিক এবার স্পষ্ট চাহনিতে তাকালো সেদিকে। দেখলো এক রমণী বসে আছে। তার আলোয় যেন এ গোধূলি লগ্ন জ্বলজ্বল করছে আরো। কি ধপধপে ফর্সা গায়ের রং। দূর থেকে কেমন নিজের যৌতি ছড়াচ্ছে এ অজ্ঞাত মেয়েটা। শিমল গাছ থেকে নেমে বাঁশি হাতে নিয়ে ঘাটের সামনে নিজের অজান্তে চলে আসলো, যেন তার ওপর অশরীরী কিছু ভর করে নিজের অধীনে নিয়ে নিয়েছে তেমন করে। এবার আরো স্পষ্ট দেখতে পাচ্ছে সে সবকিছু। অনিকের মনে হলো এ কেমন পরী হবে। সে এর আগে কখনো এমন কিছু দেখেনি এ গায়ে। পায়ে আবারও নুপুরও রয়েছে। সে নুপুরের ঝনঝন শব্দ অনিককে আরো বেশি জ্বালাতন করলো। ফুল হঠাৎ আপন জগৎ থেকে বেরিয়ে এলো। উপলব্ধি করলো কেউ একজন তার থেকে কয়েক হাত দূরত্বেই দাঁড়িয়ে আছে। নদীর ঘাটটা মাটির ছিল, বাঁশের ভেলার মতো করে বানানো হয়েছে। ফুল তাড়াহুড়ো করে ঘোমটা টানলো নিজের মুখে। এরপর উঠে দাঁড়িয়ে ওড়াটা মাথায় তুলে চলে যেতে নিলে কিছু একটার সাথে আটকালো সে, কিন্তু সেসব উপেক্ষা করে ফুল দৌড়ে চলল সেখান থেকে। অনেক দেখছে রমণীর যাওয়া, তাকিয়ে রইল। মেয়েটার হাঁটার ভঙ্গি যেন তার কাছে নদীর আঁকাবাঁকা ঢেউয়ের মতোই লাগলো। যতক্ষণ না পর্যন্ত মেয়েটাকে দেখা যাচ্ছিল, অনেক সেদিকে তাকিয়েছিল। মেয়েটার অদৃশ্য হওয়ার পর অনেক আশেপাশে তাকাতেই দেখলো হাত থেকে একটু দূরেই কিছু একটা পড়ে আছে। অনেক এগিয়ে গিয়ে তা হাতে নিল। দেখলো একটা নূপুর, যে একটু আগে তার মন মস্তিষ্ককে একটু আগে বশ করে নিয়েছিল। অনেক নূপুরটা নিজের হাতের মুঠোয় নিল। ফের বাঁশির সুর তুলতে চাইল, কিন্তু আবারও সে ব্যর্থ হলো। এমন কাণ্ডে সে নিজের উপর নিজেই বেশ অবাক। এর আগে তো কখনো এমনটা হয়নি। ফুল হাঁফাতে হাঁপাতে ওরা মাথায় করে মাঠের মাঝখান দিয়ে দৌড়াতে লাগলো। এসে বাড়ির বাঁশের বেড়া পেরিয়ে এসে উঠানে রাখলো ওরা। তার হঠাৎ আজ কেমন অস্বস্তি বোধ হচ্ছে। কে ছিল ওই লোকটা? সে তো লোকটার মুখও দেখতে পেল না। দৌড়ে চলে এসেছিল তখন। ফুলের আবারও সে পুরনো ভয় হলো, যে কারণে তার সমস্ত রূপকথার মতো জীবন এক নিমেষেই ধ্বংস হয়ে গিয়েছিল। তবে আবারও সে একই ঘটনা তার সাথে পুনরায় ঘটবে। ফুল সোজা ঘরে গিয়ে নিজেদের চকিতে বালিশ পেতে অবেলায় শুয়ে রইল, আর মনে মনে নিজেকে দোষ দিতে লাগলো। তার উচিত ছিল আশেপাশের পরিবেশটা ভালো করে দেখে নেওয়া। তা করলে হয়তো এমনটা হতোই না। ফুল উপর হয়ে শুয়েছিল। ফারবিন বেগম মেয়ের কপালে হাত ছোঁয়ালেন। জ্বর আইছে? গা তো গরম লাগে। ফুল উঠে বসে বলল, আম্মা, কিছু হয় নাই। দৌড়াদৌড়ি করে আইসি তো, তাই এমন লাগের। ফারবিন বেগম মেয়ের মাথার উপর হাত বুলিয়ে বললেন, দৌড়াদৌড়ি করে কেন আইসো? কেউ কিছু বলছে? না, কেউ কিছু কয় নাই। সন্ধ্যা হয়ে গেছিল তো। ফারবিন বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, আজান দিব মাগরিবের, নামাজ পড়া নেই। তোর আব্বাইও আইব অহন। ফুল চুপচাপ বসেছিল। হঠাৎ পায়ের দিকে খেয়াল করতেই দেখলো তার এক পায়ে নুপুর নেই। তার মনে পড়লো তখন নদীর ঘাটে হয়তো খুলে গিয়েছিল। তার বেশ মন খারাপ হলো। ফয়সাল কত যত্ন করে নুপুর জোড়া তাকে দিয়েছিল। কালই সে যাবে সেখানে, আবার নুপুরটা খোঁজার জন্য। অনেক বাঁশি হাতে নিয়ে এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। সে এখনো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এই মেয়েটা এভাবে দৌড়ালো কেন? অনেকের আবারও সে দৃশ্য যেন চোখে ভাসতেই লাগলো। মেয়েটার মুখটাও দেখলো না। অনেক বিড়বিড় করে আপন মনে বলল, আসলেই কি এটা কোনো মেয়ে ছিল, নাকি জিন পড়িয়া ছিল? পরক্ষণে নিজে নিজের মাথা চুলকে বলল, ধুর, জিন পরে কি মাথায় ওড়া নিয়ে দৌড় দেয় নাকি? অনেক সেখান থেকে চলে আসলো। প্রেমা উঠোনের দক্ষিণ পাশে অনেকগুলো নানা জাতের ফুলের চারা লাগিয়েছে। প্রায় 10-15 জাতের ফুল গাছ রয়েছে এখানে। রোজ নিয়ম করে সকাল বিকাল এগুলোতে পানি দেয় সে।
আজও পানিই দিচ্ছিল, তবে আজ একটু দেরি হয়ে গিয়েছিল তার। অনেক বাড়িতে এসেই নজর দিতে দেখলো প্রেমা মনের সুখে পুকুর থেকে বালতি ভরে মগ দিয়ে গাছে পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। অনেক পিছন থেকে ওর মাথায় গাঁটটা মেরে বলল, ঘন ঘন পানি দিলে গাছ মরে যায়, জানোস না? প্রেমা ওর দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আসছে, মার থেকে মাসির দরদ বেশি। অনেক ভ্রু কুঁচকে বলল, মা মাসি মানে? গাছের আবার মা কে? প্রেমা বালতির বাকি পানিটুকু গাছে দিয়ে বলল, কে আবার? আমি যেহেতু গাছ লাগিয়েছি, আমিই মা। অনেক অবাক হয়ে বলল, আর মাসিটা কে? কে আর? তুমি? অনেক দুহাত দিয়ে তালি বাজাতে বাজাতে বলল, বাহ আফা বাহ, আপনি তো আমাকে গর্বে গর্ভবতী বানিয়ে দিলেন। আমি কিনা মাসি? মাথায় কি গোবরের চাষ করিস নাকি? প্রেমা খুশিতে গদগদ হয়ে অনিকের সামনে এসে বলল, ঠিক বলেছি না আমি? দেখেছ আমি কত বুদ্ধিমান? তোমরা সবাই শুধু শুধু আমাকে বোকা ভাবো। অনেক প্রেমার মাথায় এবার আরেকটা গাঁটটা মেরে বলল, পাগলের সুখ মনে মনে, শর্ট ঢিমলি। বলেই অনেক হাসতে হাসতে রুমের দিকে গেল নিজের। পিছন থেকে প্রেমা চেঁচিয়ে বলল, ঢেমলি কাকে বললে? তোমাকে একদিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেব আমি। অনেক ঘর থেকে চেঁচিয়ে বলল, তার আগে আমি তোকে 3 রাস্তার মোড়ের হাবাগোবা মফিজের সাথে বিয়ে দিয়ে দিমু। প্রেমা গাল ফুলিয়ে বালতি রেখে ঘরে গিয়ে বসে থাকলো। পরের দিন সকালে ফুল 3 পিস পরল তার আগের। চুল আঁচড়ে মাথায় ঘুমটা দিয়ে তার আব্বার পাশে গিয়ে দাঁড়ালো। করিম আলী পানি খেয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, কোথাও কি যাইবেন আপনি? ফুল তার আব্বার দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে ফুল বাগানে যামু আব্বা। করিম আলী গামছায় মুখটা মুছে বলল, কেন আম্মা? ফুল ওনাটা মাথায় নিয়ে বলল, ইচ্ছে হইছে আমার। ফয়সাল এগিয়ে এসে তার আপুর মাথা থেকে ওড়াটা নিজের মাথায় নিয়ে বলল, রানীগো, মাথায় বোঝা মানায় না আপু। তোমারে দেখভাল করার লাইগা আমরা আছি আপু। তুমি শুধু নিজের যত্ন নাও, আবার আগের মতো হাসি খুশি থাকো। ফারবিন বেগম দাঁড়িয়ে আছেন খাল পারে। ওখানে দাঁড়িয়ে উনি ছেলের সব কথা শুনতে লাগলেন। তার ছেলে হঠাৎ কেমন বড়দের মতোই কথা বলছে, যেন ফুলের বড় ভাই কথা বলতেছে। বাস্তবতা কি নির্মম! ছিল তো খেলার বয়স, স্কুলে যাওয়ার বয়স, কিন্তু এ বয়সে সংসারের ঘানি টানতে হচ্ছে ছেলেটাকে। করিম আলী ছেলের মাথা থেকে ওরা নিজের হাতে নিলেন। ফয়সাল তার পাশে রাখা কোদাল হাতে নিয়ে বেরিয়ে পড়ল। দুজনে মিলে চলল তাদের কর্মক্ষেত্রে। পিছন থেকে ফুল বলল, আমাকে নিয়ে গেলেন না তোমরা? করিম আলী মেয়ের দিকে তাকিয়ে বলল, সূর্য মাথার উপরে উঠলে খাওন লয়ে যাইয়েন আম্মা। ওনারা মাঠের আইল ধরে চলে গেলেন। ফুল তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। তাকে একটু ভালো রাখার জন্য এদের কত আয়োজন, অথচ কেউ একজন খেলার পুতুল মনে করে যখন তখন ছুঁড়ে ফেলেছিল। এদিকে অনেক আজ ভোরেই ঘুম থেকে উঠেছে। গতকাল রাতে এক মুহূর্তের জন্য সে ঘুমোতে পারেনি। সারাক্ষণ যেন সে নুপুরের ঝনঝন আওয়াজ তার কানে ধ্বনি তুলেছিল বারংবার। নেহাল আর রাসেলও নদীর ঘাটেই ছিল। অনিকও গেল সেখানে। সবাই মিলে সূর্য উদয় দেখল। অনেক বটগাছের মোটা ডালের ওপর শুয়ে নদীর ঘাটের দিকে এক নজরে তাকিয়ে রইল। নেহাল আর রাসেল একে অপরের দিকে তাকালো। অনিককে নেহাল একটা চিমটি কেটে বলল, দুনিয়ায় আসত নাকি অক্কা পেয়েছিস? অনিক সেদিকেই তাকিয়ে বলল, আছি। রাসেল বলল, তোর কি ব্যাপার বলতো? কাল রাতেও আসলি না। হাঁস চুরি করার কথা ছিল না আমগো? অনেক মাথা চুলকে বলল, ইস রে, মনেই ছিল না। নেহাল আর রাসেল কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে অনিকের দিকে। অনিক সেসবে খেয়াল দিল না। সে জনমানব শূন্য ঘাটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সূর্য প্রায় মাথার উপরই অবস্থান করছে। ফুল পুটলিতে ভরে ভাত আর আলু ভর্তা নিয়ে চলল। শীতের আকাশে দুপুরের রোদ বেশ ভালোই লাগে। ফুল গোসল করে তাই রওনা দিয়েছে। গায়ে বেশ রোদ লাগছে। ফুল চারপাশের ক্ষেতের দিকে তাকালো। কি সুন্দর করে তাদের গায়ে মৃদু হাওয়া বইছে। তারাও মনের সুখে মাথা দোলাচ্ছে। আর 2 গ্রাম পরেই পাহাড় রয়েছে। একসময় ফুলের খুব ইচ্ছে ছিল পাহাড়ের ওপাশে যাওয়ার, এখান থেকে দৃশ্য কেমন লাগে তা দেখতে। কিন্তু তার হলো কই। নিজের মনে কত শত অপূর্ণ ইচ্ছাকে বর্ণনা করতে করতে সে তার আব্বার কাছে চলে এসেছে। করিম আলী মেয়েকে দেখে ওর হাত থেকে খাবারের পুটলিটা নিল। ফুল বলল, ফয়সালের খাবারটা আলাদা রাখছি আব্বা, দিয়াই ওরে। দাও, ফয়সালে এইখানে আইব।
বাগানের 2 ক্ষেত পিছিয়ে ওর ক্ষেত। ফুল চুপ করে দাঁড়িয়ে রইল। করিম আলীর সাথে আরো একজন এখানে কাজ করেন। করিম আলী জমির পাশে আরেকজনের বিশাল বড় ফুলের বাগান ছিল। উনি করিম আলীর জমিটা কিনেছিলেন। এখন এই বিশাল বড় জমিতে কাজ করেন দুজন, করিম আলী ও আকবর হোসেন। আকবর হোসেনের অবস্থা আবার তুলনামূলক ভালো করিম আলীর থেকে। ওনার বড় 2 ছেলে রোজগার করে। আকবর হোসেনের মেয়ে টুসু আজ 2 দিন হলো সেও খাবার নিয়ে আসছে তার বাবার জন্য। ফুল তার আব্বার থেকে রোজকার মতো একটা ফুল নিয়ে কানে গুজে ওরা মাথায় নিয়ে হাঁটা শুরু করলো। টুসু মেয়েটা বেশ চঞ্চল, কথা ছাড়া দুদণ্ড চুপ থাকতে পারে না। ফুল আর টুসু একটু দূরত্ব বজায় রেখে চলছিল। ফুল নদীর ঘাটের ওদিকে যেতে নিলে টুসু এগিয়ে এসে বলল, তোমার ঘর তো ওই দিকে, তাইলে এদিকে কই যাও? ফুল তাকালো টুসুর দিকে। মেয়েটাকে সে দেখছে 2 দিন হলো, কিন্তু কথা বলা হয়নি। মেয়েটা হালকা ফর্সা বর্ণের, দেখতেও ভীষণ মিষ্টি। ফুল নিজের হাতটা ওদিক করে বলল, নদীর ঘাটে যাব, যাবে? টুসু খুশিতে গদগদ হয়ে বলল, নেবে? ফুলটা ওপর নিচ মাথা নাড়ল। দুজনে চলতে লাগলো একসাথে। ফুলে প্রথম কারো সাথে এভাবে সইয়ের মতো পায়ে পা মিলিয়ে চলছে। এর আগে কখনো এভাবে অচেনা কারোর সাথে সে কোথাও যায়নি। তার সর্বকালের প্রকৃতি ঘোরার পথ সঙ্গী সে নিজেই ছিল। ঘাটে পৌঁছে ফুল ওড়াটা পাশে রেখে এদিকে ওদিকে খুঁজতে লাগলো কিছু একটা, কিন্তু অনেক খোঁজার পরও পেল না। অবশেষে নিরাশ হয়ে সে বাঁশ দিয়ে তৈরি করা ঘাটের এক পাশ হয়ে পানিতে পা চুবিয়ে বসলো। টুসু এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। ফুল ওর দিকে তাকালো। টুসু এসে ফুলের মতো করে বসলো। নদীর বেশ হাওয়া বইছে আজ। শীতকালে হাওয়াতে গা কাঁপানো শীত আনিয়ে দেয়, কিন্তু আজ রোদের তাপও বেশ, তাই শীত তেমন একটা লাগছে না। কিন্তু টুসু পানিতে আর বেশিক্ষণ পা ভিজিয়ে রাখলো না। তুলে নিয়ে বলল, তোমার ঠান্ডা লাগতেছে না? এমনি আর কতক্ষণ রাখবা? ফুল দুপাশে মাথা নাড়ল। টুসু ভ্রু কুঁচকে বলল, কেন, আগের জন্মে কি নাগিন আছিলা নাকি? বাতাসে ফুলের মুখ থেকে সম্পূর্ণ ঘুমটা সরে গেল। ফুল হাসতে লাগলো। বহুদিন পরে সে এভাবে হাসলো। টুসু দেখলো মেয়েটাকে। এতদিন সে ওর মুখটা ভালো করে দেখতেও পায়নি। আজ সে সুযোগ হলো। চোখের মনি কি সুন্দর নীল রঙা, চুলগুলো কি সুন্দর, গায়ের রং কি সুন্দর, যেন টোকা দিলে রক্ত পড়ব। টুসু হা হয়ে গেল। ফুলকে বলল, তুমি দেখতে একদম পরী গো, মতো সুন্দর। ফুল হাসি থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, পরী দেখেছো কখনো? টুসু দুপাশে মাথা নাড়ল। তাহলে কেমনে জানো আমি পরীর মতো সুন্দর? পরীরা নাকি মেলা সুন্দর। তোমারে দেখা মাত্রই তাগর সংজ্ঞাই আমার মাথায় এলো। ফুল মুচকি হেসে বলল, তুমিও পরীর মতোই সুন্দর। টুসু হালকা হেসে ফুলকে বলল, আমি তোমার মতো এত সুন্দর না। ফুল ওর দিকে তাকিয়ে হেসে বলল, প্রতিটা মেয়েরই নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন করে প্রতিটা ফুলের মধ্যে লক্ষ্য করা যায়। কোনো ফুল সুবাস ছড়ায়, আবার কোনো ফুল আমাদের জন্য অপরিহার্য, আবার কোনো ফুল বেশ কার্যকরী পরিবেশের জন্য। কিন্তু ফুল বলতেই সুন্দর। তেমন করে প্রতিটি মেয়ের ক্ষেত্র বলা যায়, সবাই সুন্দর তাদের নিজ নিজ দিক থেকে। শুধু তা উপলব্ধি করার জন্য সুন্দর মন অনিবার্য। তা তোমার মধ্যে রয়েছে, না হলে অন্যকে তোমার কাছে সুন্দর লাগতো না। তুমিও বেশ সুন্দর, বেশ মিষ্টি দেখতে। টুসু হা হয়ে গেল এ মেয়ের কথা শুনে। কি সুন্দর করে কথা বলে মেয়েটা। রূপের সাথে সাথে এ মেয়ের কথার ধরনও নজর কাড়া মনে হলো তার কাছে। টুসু হাসলো নিঃশব্দে। এদিকে বটগাছের ডালের আড়াল থেকে 3জন যুবক লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। রাসেল অবশ্য এসবে আগ্রহ পাচ্ছে না, সে চোখ বুজে আছে। আর নেহাল আর অনেক লুকিয়ে লুকিয়ে দেখছে সব। অনেক তার হাতের মুঠোয় রাখা নুপুরটার দিকে তাকিয়ে হাসলো খুব। অনেক নেহালের চোখে হাত দিয়ে বলল, ডান পাশেরটার দিকে তাকাইস না, ওটা তোর ভাবি। নেহাল ওর হাতটা নিজের চোখের থেকে সরিয়ে বলল, আমার বই গেছে তাকাতে। আমি এসেছিলাম নাকি? তুই তো জোর করে আনলি। রাসেল চোখ বুঝেই বলল, যা না যা, মাইয়াগুলো যদি দেখে ওদের এমনে লুকিয়ে লুকিয়ে দেখছিস, ওদের হাতের ওড়া দিয়ে তোদের মাথায় ডুগডুগি বাজাবে। ফুল আর টুসু আরো কিছুক্ষণ থেকে চলে গেল যে যার বাড়িতে। আর এদিকে অনেক বটগাছের ডালের উপর আবারও লম্বা হয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। চোখের সামনে সে মেয়েটা পায়ের পানির কলধ্বনি বাজতে লাগলো আবারও। রাত হয়েছে অনেকক্ষণ আগে।
এখন প্রায় গভীর রাত। আজ আকাশে চাঁদের দেখা মিলেছে। চাঁদের আলোয় আজ চারদিক আলোকিত হয়ে আছে। এই চাঁদের আলোর মধ্যে দিয়ে তিনজন যুবক হাঁটছে শিকারের খোঁজে। হাঁটতে হাঁটতে তারা খালপাড়ের কুঁড়ে ঘরের কাছটায় চলে এলো। কুঁড়ে ঘরটার সামনেই পাটির একটা খোয়ার দেখা যাচ্ছে। ওরা তিনজন এগিয়ে গেল সেদিকে। উদ্দেশ্য হাঁস চুরি করা। ফুলের আজ তেমন ঘুম আসছিল না। আজকাল ঘুম আসেই না তার চোখে। তার কারণও তার অজানা। বাইরে কেমন খুটখুট আওয়াজ শুনল ফুল। তার চোখের পাশেই জানালা। ফুল জানালা খুলে তাকালো বাইরের দিকে। ফুল দেখতে পেল অন্ধকারে কারা যেন খোয়ারের সামনে এসে দরজা খোলার চেষ্টায় আছে। চাঁদের আলোতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। ফুল আস্তে করে উচ্চারণ করলো, কে ওখানে? হঠাৎ মেয়েলি স্বল্প পরিচিত কণ্ঠের আওয়াজে অনেক তাকালো সেদিকে। জানালার কাছটায় পুরো চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। তাকাতে তার নজরে এলো নীলাভ চোখের মণি রমণীর একপাশ। অনেক যেন সমস্ত হুঁশ জ্ঞান খুইয়ে ফেলল। একদিন সে মুখ দেখতে পায়নি। আজ এ অবস্থায় এসে এই মুখ তার সামনে এভাবে প্রকট হবে তা সে বুঝতেই পারেনি। মেয়েটার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার চোখের পলক নড়ছে। অনেকের কাছে সে চোখ মনে হচ্ছে নীল সমুদ্রের ঢেউয়ের মতো। সে এর বেশি বর্ণনা করতে অক্ষম আপাতত। মেয়েটা আবারও বলল, কে? কে ওখানে? এবার একটু বেশ জোরেই বলল সে। নেহাল আর রাসেল উঠে দাঁড়ালো। কিন্তু অনেক সেভাবেই তাকিয়ে আছে, যেন নজর সরলেই মেয়েটা অদৃশ্য হয়ে যাবে। করিম আলী শুনলেন মেয়ের কণ্ঠ। জোরেই তিনি বললেন, আম্মা, কি হয়েছে? কে আইছে? নেহাল আর রাসেল অনিককে টানতে লাগলো আর বলল, এবার ধরা পড়লে আমগো বাপ মায় আমগো তিনজনেরই ঘর থেকে বাইর করে দিব। চল অনিক, চল। কিন্তু অনিক নড়ল না। ওরা ওকে টেনে হিস্টে নেওয়ার চেষ্টা করলো। করিম আলী ধুম করে দরজা খুললেন। দেখলেন, বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।